আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আইসিটি বরিশাল বোর্ডের ওয়ান শট সমাধান ক্লাসে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। আমি এই বরিশাল বোর্ডের প্রতিটা পর্ব পর্ব আকারে আপলোড করেছি, আর এই ভিডিও হচ্ছে এই পর্বগুলোর একটা সংমিশ্রণ। অর্থাৎ তুমি যদি পর্বগুলো ভালো করে দেখে থাকো তাহলে এই ওয়ান শট ভিডিওটা না দেখলে হবে, তবে তুমি রিভিশনের জন্য চাইলে এই ওয়ান শট ভিডিওটা দেখতে পারো, যেটা তোমার জন্য অবশ্যই কি হবে, অনেক হেল্পফুল হবে। তো আইসিটি আমরা জানি যে সময় থাকে কত, সিকিউ থাকবে হচ্ছে 8টা থেকে তোমাকে দিতে হবে কত, এই যে পাঁচটা পাঁচটা দিতে হবে, পাঁচটায় কত, এই যে 50 মার্ক। ওকে, তো আইসিটিতে সময় হচ্ছে 2 ঘন্টা 35 মিনিট, নর্মাল সময় 2 ঘন্টা 35 মিনিট থাকে। আইসিটির বিষয় কোড হচ্ছে 275। আইসিটিতে সিকিউ পুনরাপ হচ্ছে 50, আর প্র্যাকটিক্যাল হচ্ছে 25, আর এমসিকিউতে হচ্ছে 25। তো এখানে হচ্ছে 50 আর এখানে হচ্ছে 50, 50 আর 50 কত হইলো 100। এখন আইসিটিতে পাস মার্ক কত, তো এমসিকিউতে এমসিকিউতে পাস মার্ক হচ্ছে 8। এখানে 25-এ কত পাইতে হবে আমাদেরকে, 8 পাইতে হবে। আবার সিকিউতে পাস মার্ক হচ্ছে 17। এখানে 50-এর মধ্যে আমাকে অবশ্যই 17 পাইতে হবে, এবং প্র্যাকটিক্যালে পাস মার্ক হচ্ছে 8। অর্থাৎ 8 8 16, আর যদি 17 যোগ করি তাহলে হবে 33। তো আইসিটিতে এই পাস মার্ক হচ্ছে 33। তো আশা করি তোমরা এই বরিশাল বোর্ডে ওয়ান শট ক্লাসটা অনেক 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 এনজয় করবে। সো তোমাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। সো লেটস গেট স্টার্টেড। এক, উদ্দীপকে কি বলা হয়েছে একটু আমরা দেখে নেই। কলেজের আইসিটি ল্যাবে শিক্ষার্থীরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে প্রবেশ করে। তারা ওই ল্যাবে বিশেষ প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত মানব সদৃশ যন্ত্র নিয়ে গবেষণা করে। এই যে ফিঙ্গারপ্রিন্ট কথাটা এখানে আছে, এটা একটু এখানে উল্লেখযোগ্য একটা পয়েন্ট। তো প্রথম প্রশ্নটা কি বলছে, এখানে প্রথম প্রশ্ন বলছে যে ভার্চুয়াল রিয়েলিটি কি। ভার্চুয়াল রিয়েলিটি, এই যে প্রথম অধ্যায়ের এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, যে ভার্চুয়াল রিয়েলিটি কি, তোমরা এটা খুব ভালো করে দেখে নিবা। ভার্চুয়াল রিয়েলিটির আনসারটা এখানে দেওয়া আছে। ভার্চুয়াল রিয়েলিটি হলো এই যে হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন এক ধরনের কৃত্রিম পরিবেশ, কি পরিবেশ, এই যে কৃত্রিম পরিবেশ, যা ব্যবহারকারীর কাছে উপস্থাপন করা হলে তা বাস্তব পরিবেশ বলে মনে হয়, অথবা এটিকে বাস্তব পরিবেশ বলে মনে হয়। এখানে এই যে হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে এটা তৈরি করা হয়, আর কি কৃত্রিম পরিবেশ। ওকে, তো ভার্চুয়াল রিয়েলিটি কি? ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন এক ধরনের কৃত্রিম পরিবেশ, যা ব্যবহারকারীর কাছে উপস্থাপন করা হলে এটিকে বাস্তব পরিবেশ বলে মনে হয়। এটা ছিল ক নম্বর উত্তর। তো 2 নম্বর প্রশ্ন কি বলছে আমরা দেখি। ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তু থেকে বৃহৎ বস্তু তৈরির প্রযুক্তিটি ব্যাখ্যা করে। তো আমরা এই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বা ক্ষুদ্র বস্তু যখন আমরা তৈরি করি, তখন এটাকে আমরা এই যে ন্যানো টেকনোলজি নামে পরিচিত। এগুলা কি ন্যানো টেকনোলজি নামে পরিচিত, যেটা হচ্ছে 10^9 ক্ষুদ্রতম ভার্সন বোঝায়। তো এখন আমরা ন্যানো টেকনোলজি নিয়ে আর কি, যেহেতু আমরা এই যে প্রযুক্তিটা ধরতে পারছি, এখন আমরা কি আলোচনা করব, ন্যানো টেকনোলজি নিয়ে আলোচনা করব 2 নম্বরে। 2 নম্বর প্রশ্ন কি, এই যে এখানে উত্তর দেওয়া আছে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তু থেকে বৃহৎ বস্তু তৈরির প্রযুক্তিটি হলো ন্যানো টেকনোলজি। এই যে তুমি এতটুকুই ধরতে পারছো, তার জন্য কিন্তু তুমি শিওর পাইবা। এখন ন্যানো টেকনোলজির একটু ব্যাখ্যা দিবা, যেহেতু 2 মার্কের দিবা। বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে এক থেকে নিজে এক থেকে 100 ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করা এবং ব্যবহার করার প্রযুক্তি হলো ন্যানো টেকনোলজি। তো ন্যানো টেকনোলজির সংজ্ঞাটা তোমরা আশা করি সুন্দরভাবে দিতে পারবে। তারপর এই যে ক্ষুদ্র থেকে বৃহৎ এবং বৃহৎ থেকে ক্ষুদ্র, এই দুটি পদ্ধতিতে ন্যানো প্রযুক্তি ব্যবহৃত হয়। এই প্রযুক্তির প্রধান সুবিধা হচ্ছে এর মাধ্যমে কোনো পদার্থের অণু পরমাণুকে ইচ্ছামতো সাজিয়ে কাঙ্ক্ষিত রূপ দেওয়া যায়। বর্তমানে জিন প্রকৌশল, তড়িৎ প্রকৌশল, যন্ত্র প্রকৌশল ইত্যাদি ক্ষেত্রে এই টেকনোলজি ব্যবহার করা হয়। তো এই যে তুমি এই যে ন্যানো টেকনোলজি সম্পর্কে একটু বিস্তারিত দিয়ে দিবা। তারপর 3 নম্বর প্রশ্ন কি বলছে আমরা যদি পড়ি। 3 নম্বর প্রশ্ন বলছে যে, এই যে এখানে 3 নম্বর প্রশ্ন, উদ্দীপকে আইসিটি ল্যাবে প্রবেশের প্রযুক্তিটি বর্ণনা করো। তো আইসিটি ল্যাবে প্রবেশের প্রযুক্তিটি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, যেটা আমরা কোন টেকনোলজিতে পড়ে তা নিয়ে আমরা আলোচনা করবো, কোন প্রযুক্তির মধ্যে পড়ে তা নিয়ে আলোচনা করবো। এই যে এখানে আছে, উদ্দীপকে আইসিটি ল্যাবে প্রবেশের প্রযুক্তিটি হলো বায়োমেট্রিক্সের বায়োমেট্রিক্সের ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি। যে এটা ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতিটা কোন
কোন ইয়ার অংশ? বায়োমেট্রিক্সের কিন্তু একটা অংশ। ওকে, এই পদ্ধতিতে প্রথমে ফিঙ্গারপ্রিন্ট অপটিক্যাল স্ক্যানের মাধ্যমে আঙ্গুলের চাপের ইমেজ নেওয়া হয়। ওকে, ইনপুটকৃত ইমেজের অর্থাৎ আঙ্গুলের চাপের বিশেষ কিছু একক বৈশিষ্ট্যকে ফিল্টার করা হয় এবং বায়োমেট্রিক কি হিসেবে সংরক্ষণ করা হয়। ফিঙ্গারপ্রিন্টের ইমেজকে সংরক্ষণ না করে সংখ্যার সিরিজে অর্থাৎ বাইনারি কোডকে ভেরিফিকেশনের জন্য সংরক্ষণ করা হয়। ফিঙ্গারপ্রিন্ট সিস্টেমের অ্যালগোরিদম ও বাইনারি কোডকে ইমেজে পুনরূপান্তর করতে পারে না। তাই কেউ ফিঙ্গারপ্রিন্টকে নকল ডুপ্লিকেট করতে পারে না। বায়োমেট্রিক্স ডিভাইস যেমন ফিঙ্গার স্ক্যানারে থাকে, এটি রিডার অথবা স্ক্যানিং ডিভাইস এবং সফটওয়্যার যা স্ক্যান করা তথ্যকে ডিজিটাল ফর্মে রূপান্তর করে এবং ম্যাচিং পয়েন্টগুলো তুলনা করে। বায়োমেট্রিক্স ডিভাইসগুলোর মধ্যে বিশ্বজুড়ে ফিঙ্গারপ্রিন্ট বিস্তারের জনপ্রিয়তা সর্বাধিক। অর্থাৎ বায়োমেট্রিক্সের যে যতটা পদ্ধতি আছে বা শাখা আছে তার মধ্যে সব থেকে জনপ্রিয় হচ্ছে আমাদের এই যে ফিঙ্গারপ্রিন্ট। কারণ আমরা আমাদের বাস্তব জীবনে আমি বা তোমরা এগুলোর ব্যবহার আমরা দেখে থাকি সবসময়। বায়োমেট্রিক ডিভাইসগুলোর মধ্যে বিশ্বজুড়ে ফিঙ্গারপ্রিন্টের বিস্তারিত এটা তো বললাম। তারপর তুলনামূলকভাবে কম দামি নিরাপত্তা ব্যবস্থা সৃষ্টি এবং প্রচুর ডেটা রাখতে পারে বলে আজকাল বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী ও অন্যান্যদের প্রবেশ ও বের হবার জন্য ফিঙ্গারপ্রিন্ট রিডারগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হয়। হয়তোবা তোমাদের অনেকের কলেজেই যখন প্রবেশ করে তখন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢুকতে হয়, আবার যখন তোমাদের ছুটি হয় তখন আবার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কি এ, আসতে হয়। তোমার উপস্থিতি এবং অনুপস্থিতি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কলেজ কর্তৃপক্ষ বুঝতে পারে। এটা একটা বাস্তবিক ব্যবহার। তো 4 নম্বর প্রশ্ন কি বলছে একটু দেখি। যে 4 নম্বর প্রশ্নে বলছে যে শিক্ষার্থীদের গবেষণায় ব্যবহৃত বিশেষ প্রোগ্রামটি বিশ্বে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। উদ্দীপকের আলোকে তোমার মতামত বিশ্লেষণ করো। এই যে সদৃশ যন্ত্র, অর্থাৎ সদৃশ যন্ত্রটি কি তা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো এই যে এখানে আছে, আমরা একটু দেখি 4 নম্বরে। এই যে 4 নম্বর উত্তর, উদ্দীপকের তথ্য অনুসারে শিক্ষার্থীদের গবেষণায় ব্যবহৃত বিশেষ প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত মানব সদৃশ যন্ত্রের প্রযুক্তি হচ্ছে রোবোটিক্স। রোবোটিক্স প্রযুক্তির বর্তমান বিশ্বে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। নিচে তা বিশ্লেষণ করা হলো। এই যে এখন আমরা তাই শুনতে পাই, রোবট কি করবে? মানুষের চাকরি খেয়ে দিবে বা খেয়ে দিচ্ছে, বা মানুষের অনেক কাজ রোবট কি করে সহজ করে দিতে পারে। ওকে, প্রথমটা কি? শিল্প ও উৎপাদন খাতে রোবট স্বয়ংক্রিয়ভাবে নির্ভুল ও দ্রুত কাজ করতে পারে। উৎপাদনের খরচ কমায় ও গুণগত মান বৃদ্ধি করে। ঝুঁকিপূর্ণ কাজ যেমন উচ্চ তাপমাত্রায় বা বিষাক্ত পরিবেশে রোবট ব্যবহার করা হয়। তো দেখা যায় বিষাক্ত পরিবেশে মানুষ কাজ করলে অসুস্থ হয়ে পড়বে বা কাজ করতে পারবে না, কিন্তু রোবট সেখানে অনায়াসেই কাজ করতে পারবে। 2 নাম্বার, চিকিৎসা ক্ষেত্রে সার্জারিতে রোবোটিক যন্ত্র ব্যবহার করে জটিল ও সূক্ষ্ম অপারেশন করা যায়। 3 নাম্বার, কৃষিক্ষেত্রে রোবট ব্যবহার করে চাষ, বপন, কীটনাশক প্রয়োগ ও ফসল সংগ্রহ করা যায়। 4 নাম্বার, গৃহস্থলীর কাজে পরিষ্কার পরিচ্ছন্নতা, রান্না, নিরাপত্তা পর্যবেক্ষণ রোবট ব্যবহৃত হচ্ছে। 5 নাম্বার, রোবট শিশুদের প্রোগ্রামিং ও প্রযুক্তিগত শিক্ষা দিতে সাহায্য করে। গবেষণাগারে পরীক্ষা ও তথ্য বিশ্লেষণে রোবট ব্যবহৃত হচ্ছে। 6 নম্বর, এই যে প্রতিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে ড্রোন ও যুদ্ধ রোবট সীমান্ত পাহারা, উদ্ধার অভিযান ও বোমা নিষ্ক্রিয়করণে ব্যবহৃত হয়। নজরদারিতে স্বয়ংক্রিয় রোবোটিক সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 7 নম্বর, স্বয়ংচালিত গাড়ি ও ডেলিভারি রোবট বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহার হচ্ছে। গাড়ির মধ্যে রোবোটিক সেন্সর, জিপিএস ও কৃত্রিম বুদ্ধিমত্তা সংযুক্ত করা হচ্ছে। 8 নম্বর, মহাকাশ গবেষণায় চন্দ্র ও মঙ্গল গ্রহে রোভার রোবট পাঠিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এই যে এই সবগুলো ছিল কি, যে রোবটের ব্যবহার বা রোবটের গুরুত্ব, যেগুলা বর্তমান বিশ্বে খুবই অবদান রাখছে। তো এখন আমরা দ্বিতীয় প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দ্বিতীয় প্রশ্নটা ছিল দ্বিতীয় অধ্যায় থেকে ছিল, যেখান থেকে এই প্রতি বছরই লাস্ট 5 বছর ধরে তো এখান থেকে আসতেছে, প্রতি বছর দুইটা একটা আসে এখান থেকে, দ্বিতীয় চ্যাপ্টার থেকে। তো প্রথমে আমরা উদ্দীপকটা পড়বো, তারপর প্রশ্নগুলোর উত্তর করবো একটি একটি করে। উদ্দীপকে বলা হয়েছে, আইসিটি শিক্ষক IEEE 802
82.15 স্ট্যান্ডার্ড, অর্থাৎ এই প্রযুক্তিটি সম্পর্কে আমাদের জানতে হবে এখানে এইটা দ্বারা কি বুঝাইছে। স্ট্যান্ডার্ড প্রযুক্তি ব্যবহার করে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ছবিগুলো তার নিজ মোবাইলে সংগ্রহ করেন। পরবর্তীতে তিনি IEEE 802.11 স্ট্যান্ডার্ডের প্রযুক্তির সাহায্যে তার ছাত্র নাহিদের মোবাইলে ছবিগুলো প্রেরণ করে। অর্থাৎ এখানে দুইটা প্রযুক্তি বলা হয়েছে, যে এইটা একটা প্রযুক্তি, এই প্রযুক্তিটার নাম আমাদের জানতে হবে, আর এখানে একটা প্রযুক্তি, এই প্রযুক্তিটার নাম আমাদেরকে জানতে হবে। তো প্রথম প্রশ্ন কি, এই যে ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ কি? তো এই যে সঠিক উত্তর, প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডাটা এক স্থান থেকে অন্য স্থানে রূপান্তরিত হয়, অর্থাৎ ডেটা স্থানান্তরের হারই ব্যান্ডউইথ। অর্থাৎ প্রতি সেকেন্ডে এক স্থান থেকে অন্য স্থানে যে পরিমাণ ডেটা স্থানান্তর হয় তাকে ব্যান্ডউইথ বলে। তো ডেটা স্থানান্তরের হারই ব্যান্ডউইথ। তো 2 নম্বর প্রশ্ন কি বলছে, ক্লাউড কম্পিউটিং এ ব্যবহার সুবিধাজনক ব্যাখ্যা করো। ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার সুবিধাজনক ব্যাখ্যা করো। তো এখানে তুমি চাইলে ক্লাউড কম্পিউটিং এর সংজ্ঞাটা দিতে পারো, তারপর সুবিধাগুলো দিতে পারো। তো ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার সুবিধাজনক কারণ এই যে এটা কি সার্বক্ষণিক ব্যবহার করা যায়, অর্থাৎ তুমি বা আমি যতক্ষণ অনলাইনে বা ইন্টারনেটের সাথে কানেকশন থাকবো তখন যে কোনো সময় আমরা এটা ইউজ করতে পারবো। 2 নম্বর, যে কোনো স্থান হতে ইন্টারনেটের মাধ্যমে তথ্য এই যে আপলোড করা, আমার সাথে কি ডাউনলোডও করতে পারবো, তথ্য আপলোডও করতে পারবো, ডাউনলোডও করতে পারবো। তারপর হচ্ছে 3 নাম্বার, নিজস্ব কোনো হার্ডওয়্যারের প্রয়োজন হয় না, এটা একদমই তাদের একটা সার্ভিস, তাদের সফটওয়্যার থাকলেই হবে অথবা ইন্টারনেট থাকলেই হবে। 4 নাম্বার, অপারেটিং খরচ তুলনামূলক কম থাকে। তো অনেক সময় দেখা যায় সার্ভিসের তুলনায় অনেকেই কম দামে এটা পেয়ে থাকে। তারপর হচ্ছে এই যে 3 নম্বর প্রশ্ন কি বলছে, এই যে 3 নম্বর প্রশ্ন, আইসিটি শিক্ষক তার মোবাইলে ছবিগুলো সংগ্রহের জন্য কোন প্রযুক্তি ব্যবহার করেন ব্যাখ্যা করো। এই যে এইখানে ছিল যে আইসিটি শিক্ষক 802.15 স্ট্যান্ডার্ড প্রযুক্তি ব্যবহার করে বার্ষিক ছবিগুলো তার নিজ মোবাইলে, অর্থাৎ এই এই যে প্রথম যে এটার ব্যাখ্যা করার কথা বলা হয়েছে। তখন আমরা দেখি এখানে এই প্রযুক্তিটির নাম কি। এই যে 3 নাম্বার, উদ্দীপকে আইসিটি শিক্ষক তার মোবাইলের ছবিগুলো সংগ্রহের জন্য IEEE 802.15 প্রযুক্তি ব্যবহার করেছেন। ওকে, IEEE স্ট্যান্ডার্ডের এই বিশেষ প্রযুক্তিটি হলো ব্লুটুথ। এই বিশেষ প্রযুক্তিটি কি, এই যে ব্লুটুথ, তুমি যে এই বিষয়টা ধরতে পারছো তার জন্য তুমি 1 পেয়ে যাবা শিওর, এটা তো 100%, তুমি যদি ধরতে পারো 1 পাইবা। তারপর তাকে নিয়ে একটু বিস্তারিত লিখবা। ওয়্যারলেস নেটওয়ার্কিং জগতে ব্লুটুথ হচ্ছে এমন একটি পদ্ধতি যা স্বল্প দূরত্বের মধ্যে তারবিহীন দুটি ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদান। ব্লুটুথ কিন্তু একই সাথে দুইটা ডিভাইস, তো তোমার ডিভাইস এবং যার সাথে ডাটা শেয়ার করবা তার ডিভাইস, এবং এটার দূরত্ব কিন্তু কম, এই যে স্বল্প দূরত্বে ডাটা আদান প্রদান করতে পারে। ব্লুটুথ নেটওয়ার্কটি ব্যান্ডউইথ ও নিরাপত্তা ব্যবস্থায় তুলনামূলকভাবে কম হলেও এটি বহুল ব্যবহৃত। আগে তো শুধু ব্লুটুথই ছিল, অন্য কিছুই ছিল না, এখন হয়তো অনেক কিছু আসছে। যেসব ডিভাইসে এই পদ্ধতি রয়েছে সেগুলোকে ব্লুটুথ ডিভাইস বলে। বর্তমানে এই যে ল্যাপটপ, ট্যাব, পিডিএ, স্মার্টফোনে ব্লুটুথ প্রযুক্তি সহ আগে থেকে দেওয়া থাকে, অর্থাৎ এগুলো আমাদের সেটিং করতে হয় না, বাই ডিফল্ট সেটিং করে থাকে এই প্রযুক্তিটি। এছাড়াও ইদানিং এই যে মাউস, কিবোর্ড, হেডফোন সেট, স্পিকার ইত্যাদিতে ব্লুটুথ, এই যে এগুলো হচ্ছে আধুনিক সংস্করণ, ব্লুটুথের আধুনিক সংস্করণ। এই যে ওয়্যারলেস মাউস, ওয়্যারলেস কিবোর্ড, তারপর ওয়্যারলেস হেডফোন, তারপর স্পিকার ওয়্যারলেস, অর্থাৎ ব্লুটুথের মাধ্যমে আমরা কানেক্ট করতে পারি। এটি একটি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক পেন, অর্থাৎ 2.45 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করে এবং এর ব্যাপ্তি 3 থেকে 10 মিটারের মধ্যে। এই যে এটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট, এর ব্যাপ্তি কত, 3 থেকে 10 মিটারের মধ্যে। হাফ ডুপ্লেক্স মোডে এর ডাটা ট্রান্সমিশন রেট প্রায় 1 বা 1 এমবিপিএস বা তার চেয়ে বেশি। এটি স্থাপন করা সহজ এবং স্বয়ংক্রিয়ভাবে কনফিগারেশন করা যায়। এই তো ছিল এই ব্লুটুথ নিয়ে বিস্তারিত বলা। তোমাকে কিন্তু এই প্রযুক্তিটি ধরতে হবে, এই প্রযুক্তিটি কোন প্রযুক্তিটি সেটি কিন্তু ধরতে হবে তোমাকে, আদারওয়াইজ তুমি আনসার করতে পারবা না। তারপর এই যে 4 নম্বর কোয়েকশন কি বলছে, ওয়াইমিক্স এর সাথে নাহিদের মোবাইলে ছবিগুলো স্থানান্তরের ব্যবহৃত প্রযুক্তিটির তুলনা বিশ্লেষণ করো। অর্থাৎ এই প্রযুক্তিটি আমাদেরকে জানতে হবে, আর সাথে ওয়াইম্যাক্স তো আমরা জানি, তো এটার সাথে কি করবো, তুলনা করবো বা পার্থক্যর কথা বলা হয়েছে। তো আমরা এটার সলিউশনটা একটু দেখার চেষ্টা করি। এই যে এটার সলিউশন, উদ্দীপকের নাহিদের মোবাইলের ছবি স্থানান্তর প্রযুক্তিটি IEEE 802.11 বা এই প্রযুক্তিটি কি ওয়াইফাই, এই প্রযুক্তিটির নাম কি ওয়াইফাই। অর্থাৎ প্রথমটা ছিল ব্লুটুথ, দ্বিতীয়টা হচ্ছে ওয়াইফাই। এখানে আমরা ওয়াইফাই এর সাথে ওয়াইম্যাক্স এর কি করব, তুলনা করব। ওয়াইম্যাক্স এর সাথে ওয়াইফাই এর তুলনা বিশ্লেষণ করে নিচে দেওয়া হলো।
তোমরা চাইলে বক্স আকার দিতে পারো, আবার চাইলে এরকমও দিতে পারো। তো বক্স আকারে দিলে নম্বর একটু বেশি পাওয়ার সম্ভাবনা থাকে, তুমি এভাবে দিলেও সমস্যা নাই। 1 নম্বর, ওয়াইফাই এর কভারেজ 50 থেকে 100 মিটার। পক্ষান্তরে ওয়াইম্যাক্স এর কভারেজ প্রায় 10 থেকে 50 কিলোমিটার। এটা হচ্ছে 50 থেকে 100 মিটার, আর এটা হচ্ছে 10 থেকে কিলোমিটার। 2 নম্বর, ওয়াইফাই নেটওয়ার্কে খরচ কম, কিন্তু ওয়াইম্যাক্সে নেটওয়ার্কে ব্যয়বহুল। এটাতে খরচ কম, এটাতে ব্যয়বহুল, খরচ বেশি। ওয়াইফাই নেটওয়ার্ক ডব্লিউ, ওই যে ডব্লিউ ল্যান, ওয়াইম্যাক্স এর নেটওয়ার্ক ডব্লিউ ম্যান। অর্থাৎ এই যে ওয়াইফাই এর নেটওয়ার্ক কি ডব্লিউ ল্যান, ওয়াইম্যাক্স এর হচ্ছে ডব্লিউ ম্যান। এটা হচ্ছে ল্যান, ডব্লিউ ল্যান, এটা হচ্ছে ডব্লিউ ম্যান। তারপর হচ্ছে 4 নম্বর। 4 নম্বর হচ্ছে ওয়াইফাই এর গতি 11 থেকে 200 mbps, ওয়াইম্যাক্স এর গতি 800 থেকে 1000 mbps। 5 নম্বর, ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড IEEE 802.11। এই যে এটার স্ট্যান্ডার্ড হচ্ছে এইটা। অন্যদিকে ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড হচ্ছে 802.16। তো এটা কিন্তু এতে 3টা প্রযুক্তি তোমরা খুব ভালোভাবে বই থেকে আরো বিস্তারিত দেখে নিবা। এই যে 802, এই যে একটা হচ্ছে 11, আরেকটা হচ্ছে কত, এই যে 16, আরেকটা হচ্ছে কত, এই যে 15 মনে হয়। তো এই 3টা প্রযুক্তি তোমরা খুব ভালো করে দেখে নিবে। 3টা প্রযুক্তি কিন্তু খুব ঘুরে ফিরে প্রতিবার পরীক্ষায় আসে। তারপর 6 নম্বর, ওয়াইফাই এ হাফ ডুপ্লেক্স মোড ব্যবহার করা হলেও ওয়াইম্যাক্সে ফুল ডুপ্লেক্স মোড ব্যবহার করা হয়। 7 নম্বর, ওয়াইফাই এর ফ্রিকোয়েন্সি 2.45 গিগাহার্জ, 2.4 থেকে 5 গিগাহার্জ। ওয়াইম্যাক্সের ফ্রিকোয়েন্সি 2 থেকে 66 গিগাহার্জ। তো এইগুলা কিন্তু এমসিকিউর ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে। এগুলো এমসিকিউ চলে আসে। তো এখন আমরা আলোচনা করব পরবর্তী যে 3 নম্বর প্রশ্ন নিয়ে। অর্থাৎ এই যে বরিশাল বোর্ডে কিন্তু 2025 সালে মোট 30 মার্ক কিন্তু চ্যাপ্টার 1 এবং 2 থেকে আসছে। 30 মার্ক চ্যাপ্টার 1 এবং 2 থেকে আসছে। তো এই যে 3 নম্বর প্রশ্নটা কিন্তু চ্যাপ্টার 2 থেকে আসছিল। তো চ্যাপ্টার 2টা অবশ্যই ইদানিং তোমরা গুরুত্বের সহিত পড়বা বা গুরুত্ব দিয়ে পড়বা। তো প্রথমে আমরা উদ্দীপক পড়বো, তারপর উদ্দীপক অনুযায়ী আমরা বাকি প্রশ্নগুলোর উত্তর দিব। আসাদ ও বাশার 2টি নেটওয়ার্ক তৈরি করেন। আসাদের নেটওয়ার্ক কাঠামোটিতে ডিভাইসগুলো চক্রাকারে পরপর সংযুক্ত থাকে। বাশারের নেটওয়ার্ক কাঠামোটিতে প্রতিটি ডিভাইস পরস্পরের সাথে সংযুক্ত থাকে। একটা শুধু পরস্পরের সাথে সংযুক্ত থাকে, আরেকটা বলছে যে ডিভাইসগুলো চক্রাকারে পরস্পরের সাথে সংযুক্ত থাকে। তো প্রথম কোয়েকশন বলা হয়েছে মোবাইল প্রজন্মকে। তো মোবাইল প্রজন্মকে আমরা একটু দেখি। এই যে মোবাইল প্রজন্ম বলতে মোবাইল ফোনের প্রযুক্তিগত উন্নয়ন বিকাশের বিভিন্ন পর্যায়কে বোঝায়। প্রতিটি প্রজন্মের নতুন বৈশিষ্ট্য যুক্ত হয় এবং পুরনো প্রজন্মের কিছু বৈশিষ্ট্য বিলুপ্ত হয়। এই যে মোবাইল ফোনের যে আপডেট, আজকের এই মোবাইল ফোন কত সুন্দর, এটা কিন্তু শুরুতে এরকম ছিল না। তো এই যে প্রতিনিয়ত আপডেট হচ্ছে, এটা হচ্ছে মোবাইলের প্রজন্ম বা মোবাইল প্রজন্ম। 2 নম্বর কোয়েকশন, ভিন্ন ধর্মী প্রোটোকলভুক্ত নেটওয়ার্কে গেটওয়ের ভূমিকা অপরিসীম, ব্যাখ্যা করো। এই যে গেটওয়ে যদিও অনেক ব্যয়বহুল, কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যোগাযোগ বা নেটওয়ার্ক। ওকে, তো 2 নম্বরে আমরা দেখি কি বলছে। ভিন্ন প্রোটোকল এর নেটওয়ার্ককে যুক্ত করতে গেটওয়ে ডিভাইস এর প্রয়োজন। গেটওয়ে হলো একটি নেটওয়ার্ক ডিভাইস যা ভিন্ন প্রোটোকল বিশিষ্ট। 2 বা ততোধিক, যে ভিন্ন প্রোটোকল বিশিষ্ট বললেই তুমি মাথায় কি নিয়ে আসবা? গেটওয়ে নিয়ে আসবা। 2 বা ততোধিক নেটওয়ার্ক অর্থাৎ ল্যান, ম্যান, ওয়ান কে সংযুক্ত করে ওয়ান তৈরি করে, একে ওয়ান ডিভাইসও বলা হয়। এই যে গেটওয়ের একটা নাম কি? ওয়ান ডিভাইসও বলা হয়। গেটওয়ে ভিন্ন নেটওয়ার্ক সংযুক্ত করার সময় প্রোটোকল ট্রান্সলেট করে থাকে। এটা মূলত একটি নেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস। গেটওয়ে পিএটি অর্থাৎ প্রোটোকল অ্যাড্রেস ট্রান্সলেশন ব্যবহার করে নেটওয়ার্ক চিহ্নিত করে। একে প্রোটোকল কনভার্টারও বলা হয়। রাউটার ও গেটওয়ে ব্যবহার করে ছোট ছোট নেটওয়ার্ককে সংযুক্ত করে বড় ধরনের নেটওয়ার্ক তৈরি করা যায়। তো এখানে গেটওয়েটা তোমরা বই থেকে আর একটু বিস্তারিত পড়ে নিবা, কারণ গেটওয়ে নিয়েও প্রশ্ন এসে থাকে। তারপর 3 নম্বর কোয়েকশন যদি আমরা পড়ি, উদ্দীপকে আসাদের নেটওয়ার্ক কাঠামোটি কোন ধরনের? এই যে উদ্দীপকের আসাদ
আসাদ ও বাশার দুটি নেটওয়ার্ক। তো আসাদের নেটওয়ার্কটি কি ছিল, ডিভাইসগুলো চক্রাকারে পরস্পর যুক্ত ছিল। ওরটা কি ছিল, চক্রাকারে পরস্পর যুক্ত ছিল। তো এই নেটওয়ার্কটা কি আমরা দেখি, এই যে এখানে আছে 3। উদ্দীপকের তথ্য অনুসারে আসাদের নেটওয়ার্ক কাঠামোতে ডিভাইসগুলো চক্রাকারে পরপর সংযুক্ত, যা রিং টপোলজির বৈশিষ্ট্য সমর্থন করে। কোন টপোলজি? এই যে রিং টপোলজি। তুমি যে এই বিষয়টা ধরতে পারছো, তার জন্য তুমি 1 পাইবা। তারপর একটু বিস্তারিত দিবা, এই যে চার চার সংখ্যাটা দিয়ে দিবা, আরো 1 পেয়ে যাবা। দেন আরো 1 পেয়ে যাবে, 3 পেয়ে যাবে। তুমি মূল জিনিসটা এইটা ধরতে পারলে তুমি এটাকে এখানে মিনিমাম তুমি 2 পাইবা শিওর, সমর্থন করে। অর্থাৎ আসাদের নেটওয়ার্ক কাঠামোটা হচ্ছে রিং টপোলজি। নিচে এর ব্যাখ্যা দেওয়া হল। যে টপোলজিতে রিং এর ন্যায় কম্পিউটার নোডগুলো চক্রাকারে পথে পরস্পরের সাথে সংযুক্ত হয়ে নেটওয়ার্ক গঠন করে, তাই রিং টপোলজি। অর্থাৎ রিং আকারে যে নেটওয়ার্ক তৈরি হয় কম্পিউটারগুলোর মধ্যে, তাকে রিং টপোলজি বলে। সাধারণ সাধারণত কাছাকাছি বা একই ভবনের বিভিন্ন কম্পিউটারকে কেবল দ্বারা সংযোগের ক্ষেত্রে রিং টপোলজি ব্যবহার করা হয়ে থাকে। এক্ষেত্রে কম্পিউটার নোডগুলোর চক্রাকারের পথে পরস্পরের সাথে সংযুক্ত হয়ে নেটওয়ার্ক গঠন করে। এই বৃত্তাকার নেটওয়ার্কে প্রথম ও সর্বশেষ কম্পিউটার পরস্পরের সাথে যুক্ত থাকে। অর্থাৎ তোমরা এই যে সাপোজ মনে করো এইটা একটা কম্পিউটার, তো এখানে আরেকটা কম্পিউটার, এখানে মনে করো আরেকটা কম্পিউটার, এখানে মনে করো আরেকটা কম্পিউটার। তো এই যে সর্বশেষ যে কম্পিউটারটা, এটা কি এই যে প্রথমটার সাথে কি যুক্ত থাকবে। এখানে যদি তুমি চিত্র এঁকে দাও, তাহলে আরো তোমাকে মার্ক একটু বেশি পাইবা। তুমি পারলে এই নিচে রিং টোপোলজির যে একটা চিত্র আছে গ্রাফিক্যাল, এটা দিয়ে দিও। কেন্দ্রীয় কোনো ডিভাইসে বা সার্ভারের প্রয়োজন হয় না। নেটওয়ার্কে যুক্ত প্রতিটি কম্পিউটারের ডেটা প্রেরণের জন্য সমান অধিকার পায়। তারের পরিমাণ কম প্রয়োজন হয় বলে এর বাস্তবায়ন খরচ কম। তবে রিং টোপোলজিতে কোনো কম্পিউটার বা কোনো একটি কম্পিউটার অকেজো হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্কই অকেজো হয়ে যায়। এদের পরস্পরের মাঝে ডেটা আদান প্রদান ব্যাহত হয়। এতে করে ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি হয়। অর্থাৎ এই যে বৃত্তাকারে যে কম্পিউটারগুলো থাকবে, এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তো বাই চান্স যদি কোনো একটা নষ্ট হয়ে যায়, এটা নষ্ট হয়ে যায়, তাহলে ও আর ওর সাথে যোগাযোগ করতে পারবেন, ও আর ওর সাথে যোগাযোগ করতে পারবেন। এটাকে হচ্ছে রিং টোপোলজির একটা অসুবিধা। তো তারপর আমরা 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখি। এই যে 4 নম্বর কোয়েকশন, 4 নম্বর কোয়েকশনে বলা হয়েছে উদ্দীপকে বাশারের নেটওয়ার্ক টপোলজির সাথে স্টার নেটওয়ার্ক টপোলজির তুলনামূলক বিশ্লেষণ করো। অর্থাৎ স্টার টপোলজির সাথে কোন টপোলজি, রিং টপোলজির এখানে আমরা কি করব, তুলনা করব, পার্থক্য করব। এই যে এখানে দেওয়া আছে যে উদ্দীপকের তথ্য মতে বাশারের নেটওয়ার্ক কাঠামোতে প্রতিটি ডিভাইস পরস্পরের সাথে সংযুক্ত, যা ম্যাশ টপোলজির বৈশিষ্ট্যকে সমর্থন করে। অর্থাৎ ম্যাশ টপোলজি, এই যে এখানে দুইজন ব্যক্তি ছিল, একটা একটার সাথে সংযুক্ত। তো এটা কোন টপোলজির বৈশিষ্ট্য? ম্যাশ টপোলজির বৈশিষ্ট্য। ম্যাশ ম্যাশ ও স্টার টপোলজি হলো দুটি গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক টপোলজি। নিচে এদের তুলনান্ত ম্যাশ এবং স্টার টপোলজি, ম্যাশ এবং স্টার টপোলজি নিয়ে, রিং টপোলজি না। কারণ এখানে বলা হয়েছে যে স্টার টপোলজির সাথে ইয়ে বাশারের নেটওয়ার্কের কথা তুলনা করা হয়েছে। এখানে কিন্তু আসাদের বলা নেই, বাশারের কথা বলা হয়েছে। তাই বাশারেরটা আমাদেরকে জানতে হবে। বাশারেরটা হচ্ছে ম্যাশ, আর স্টার তো বলেই দিছে। তো এদের তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ নিচে দেওয়া হলো, এই যে দিলাম। তো প্রথমটা কি, ম্যাশ টপোলজিতে প্রতিটি ডিভাইস অন্য প্রতিটি ডিভাইসের সঙ্গে সরাসরি সংযুক্ত থাকে। পক্ষান্তরে স্টার টপোলজিতে সব ডিভাইস একটি কেন্দ্রীয় নোড বা হাব বা সুইচের সাথে সংযুক্ত থাকে। 2 নম্বর, মেশ টপোলজিতে একটি লিংক বা নোড ব্যর্থ হলেও নেটওয়ার্ক চালু থাকে, কারণ বিকল্প পথ থাকে। পক্ষান্তরে স্টার টপোলজিতে কেন্দ্রীয় সুইচ বা হাব নষ্ট হয়ে গেলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়ে। 3 নম্বর, মেশ টপোলজিতে একাধিক রুট থাকার কারণে ডেটা দ্রুত ও যোগ্যভাবে পৌঁছাতে পারে। পক্ষান্তরে স্টার টপোলজি কেন্দ্রীয় ডিভাইসের উপর নির্ভর করে, একসাথে অনেক ডেটা এলে জ্যাম হতে পারে। অর্থাৎ এখানে কিন্তু ডেটার কলিশন হতে পারে বা জ্যাম লেগে যেতে পারে, অর্থাৎ দেরি হতে পারে। তো 4 নম্বর, মেশ টপোলজিতে অনেক তার ও হার্ডওয়্যার প্রয়োজন হয়। যেহেতু একটার সাথে আরেকটা কানেক্ট থাকে, তাই অনেক তারের প্রয়োজন হয়, হার্ডওয়্যার প্রয়োজন হয়। তাই এই ব্যয় বলে যে তার অতিরিক্ত তারের কারণে এটা কি, তার কিন্তু তো টাকা প্রয়োজন হবে, তাই ব্যয়টা কি এটার বেশি। পক্ষান্তরে স্টার টপোলজি তুলনামূলকভাবে সাশ্রয়ী, কম তার প্রয়োজন হয়। 5 নম্বর,
মেশ টপোলজি জটিল এবং সময় সাপেক্ষ, রক্ষণাবেক্ষণ কঠিন। পক্ষান্তরে স্টার টপোলজি সহজে স্থাপনযোগ্য এবং পরিচালনা সুবিধাজনক। 6 নম্বর, মেশ টপোলজি নতুন নোড যোগ করা জটিল। পক্ষান্তরে স্টার টপোলজিতে সহজেই নতুন নোড যোগ করা যায়। তো তোমরা এই অধ্যায় থেকে এই যে টপোলজিটা খুব ভালো করে পড়ে নিবা। টপোলজি খুব ভালো করে পড়তে হবে, কারণ টপোলজি প্রতি বছরই পরীক্ষায় আসে, কোনো না কোনো বোর্ডে আসেই। তো এই অধ্যায় থেকে আজকে যে টপিকগুলো দেখাইলাম এগুলো অবশ্যই খুব ভালোভাবে পড়ে নিবা বই থেকে, কারণ এগুলা কিন্তু অন্যভাবে আসতে পারে। প্রশ্ন 4, প্রথমে আমরা উদ্দীপক করব, তারপর উদ্দীপক অনুযায়ী আমরা এই ক খ যে গ গ আছে সবগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমরা প্রথমে একটু প্রশ্নগুলো পড়ে নেই। তো উদ্দীপকে কি বলা হয়েছে যে এই যে মিনহাজ 3E অর্থাৎ হেক্সাডেসিমেলের সংখ্যা বলে দিছে একটা, 3E বেস 16 এবং 65 বেস 8 টাকা দিয়ে দুইটি বই কিনলো। অর্থাৎ দুইটি বই যে কিনছে, একটা দিছে হেক্সাডেসিমেলে এবং একটা দিছে অক্টালে। আচ্ছা, বুঝলাম। তারপর এই যে একটা সিম্পল উদ্দীপক, খুব অল্প পরিমাণের একটা, খুবই সহজ একটা সৃজনশীল। এটাতে 10-এর 10 পাওয়া একদম ইজি। এটাতে যারা 10-এর 10 না পায় তাদেরকে মাইর দেওয়া উচিত, প্রচুর পরিমাণে মাইর দেওয়া উচিত, কারণ এত সহজ সৃজনশীল বোর্ড পরীক্ষায় আসছে, এটা আনবিলিভেবল। আচ্ছা, তারপর প্রথম প্রশ্ন কি বলছে, ইউনিকোড কি? প্রথম প্রশ্ন কি, ইউনিকোড কি? তো আমরা দেখি ইউনিকোড। এই যে ইউনিকোড এর পূর্ণ অর্থ ইউনিভার্সাল কোড বা সার্বজনীন কোড। এই যে ইউনিভার্সাল কোডের ইউনিভার্সালের ইউনিভার্সালের ইউনি ওকে, ইউনিভার্সাল কোড, ইউনিভার্সালের ইউনিক আর কোডের কোড। তো ইউনিভার্সাল কোডকে সংক্ষেপে কি বলা হয়, ইউনিকোড। বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য যে কোড ব্যবহৃত হয় তা ইউনিকোড নামে পরিচিত। এটা একটা নাম মুখস্থ করবে, ওকে। বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য যে কোড ব্যবহৃত হয় তা ইউনিকোড নামে পরিচিত। এই যে আমাদের বাংলা ভাষা, তারপরে পৃথিবীতে যত প্রকার ভাষা আছে সব ভাষা কোথায় অন্তর্ভুক্ত, ইউনিকোডে অন্তর্ভুক্ত। 2 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, 4 বিটের কোড বুঝিয়ে লেখো। অর্থাৎ 4 বিটের কোডটা কি তা বুঝিয়ে লিখতে বলা হয়েছে। এই যে এখানে উত্তর দেওয়া আছে, 4 বিটের কোডটি হলো বিসিডি কোড, এই যে বাইনারি কোডেড ডেসিমেল। 4 বিটের কোডটি হলো বিসিডি কোড, অর্থাৎ বাইনারি বাইনারি কোডেড ডেসিমেল, বাইনারি কোডেড ডেসিমেল। দশমিক সংখ্যার 0 থেকে 9 পর্যন্ত প্রতিটি অঙ্ককে সমতুল্য সমান 4 বিট বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশের ব্যবস্থাই হলো বিসিডি কোড। এই 4 বিট দ্বারা 2 টু দি পাওয়ার 4 অর্থাৎ 16টি ভিন্ন অবস্থা নির্দেশ করা যায়। অর্থাৎ বিসিডি কোড একটি 4 বিট বাইনারি ভিত্তিক কোড। 4 ভিত্তিক বা 4 বিটের কোড বলতে আমরা এই যে বি সি ডি কে কোডকে বুঝি, অর্থাৎ বাইনারি কোড ডেসিমেলকে বুঝি। তারপর 3 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, মিনহাজ মোট কত টাকার, এই যে মোট বলতে আমরা কি বুঝি, মোট ছোট ক্লাস থেকে আমরা শিখতে এসেছি, মোট বা সমষ্টি বললে আমরা কি করি, যোগ করি। মিনহাজ মোট কত টাকার বই ক্রয় করলো তা হেক্সাডেসিমেলে প্রকাশ করতে বলছে। তো এখানে একটা হেক্সাডেসিমেল দেওয়া আছে আর একটা দেওয়া আছে অক্টালে। তো আমরা এই দুটোটাকে প্রথমে দশমিকে নিব, কারণ দশমিকে আমরা প্রচলিত পদ্ধতি আমাদের দশমিকের যোগ বিয়োগ করে আমরা অভ্যস্ত। তাই এই যে হেক্সাডেসিমেলকে আমরা কি নিব, দশমিকে নিব, অক্টালকে দশমিকে নিব, তারপর এটা যোগ করে কোথায় নিয়ে যাব, হেক্সাডেসিমেলে নিয়ে যাব। তো চলো এটার সমাধান দেখে কিভাবে করা যায়। ওকে, তো প্রথমে এখানে কি দেওয়া আছে যে এই যে এগুলো একটু লিখে নিবা। মিনহাজ 3E 16 বেস 16 এবং 65 বেস 8 টাকা দিয়ে দুইটি বই কিনলো। ওকে, বই ক্রয় করলো। তো প্রথমটা কি, 3E, এটাকে আমরা কোথায় নিব, এটাকে নিব আমরা দশমিকে। তো দশমিকে নেওয়ার নিয়ম কি, দশমিকে নেওয়ার নিয়ম হচ্ছে এই যে 3 ইন্টু, আমি কাকে নিতেছি, হেক্সাডেসিমেলকে। হেক্সাডেসিমেলের ভিত্তি কত, 16, তারপর হচ্ছে প্লাস এখন ই সমান সমান কত, আমরা জানি যে এ সমান সমান কত, 10, বি সমান সমান কত, 11, তারপর সি সমান সমান হচ্ছে এই যে 12, আর ডি সমান সমান হচ্ছে 13, এ বি সি ডি ই সমান সমান কত, 14। তো আমরা এখানে কি দিব, ই এর পরিবর্তে আমরা কত লিখতে পারি, হেক্সাডেসিমেলে 16 গুণ আবার কত দিব, 16, কারণ হচ্ছে এই যে আমি হেক্সাডেসিমেল থেকে দশমিকে নিয়েছি। তারপর পাওয়ার দিব কত, এখানে 0, তারপর এখানে 1। তারপর কোনো কিছুর পাওয়ার যদি 1 হয় তখন এটাই থাকে, অর্থাৎ 3 ইন্টু 16 প্লাস 4 14 ইন্টু 14 ইন্টু 14 ইন্টু 1, 14 ইন্টু 1, কারণ কোনো কিছুর উপর যদি পাওয়ার 0 থাকে, এই যে 16 এর উপর পাওয়ার এখন কত, 0, তো এটার মান কত হয়ে যাবে,
1 হয়ে যাবে। তারপর আবার যদি এই যে মনে করো আমি আমার উপরে যদি আমার উপর যদি পাওয়ার 0 থাকে আমি কত হয়ে যাব? 1 হয়ে যাব। আবার তোমার উপর যদি এরকম পাওয়ার যদি 0 থাকে তখন তুমিও কত হয়ে যাবা? 1 হয়ে যাবে। এই নিয়মে সূচকের নিয়মে এটা হইছে 1। তারপর তো ওই ক্যালকুলেশন করে দিবা। 3 শূন্য কত? 3 শূন্য হচ্ছে 48, 48 যোগ 14, 48 যোগ 14 করলে কত হবে? এখানে 52 হবে, 62 কত হবে? 62। তো এই যোগটা করে দিবা। তো এখানে কত পাইলাম আমরা? এই যে এটা পাইলাম কত? 62। অর্থাৎ এই যে 3e এতএব এতএব এই যে 3e যে হেক্সাডেসিমেলে ছিল এটা আমরা দশমিকে কত পাইছি? দশমিকে পাইছি 62/10। আর এগুলো দেওয়ার প্রয়োজন নাই, এগুলো আমি বুঝাইবার জন্য বলছি। ওকে, তো এখন আমরা কি করব? ওকে, এখন আমরা এই যে এখানে বেস্ট ফ্রেন্ড এখন আমরা কি করব? আরেকটি বই যে কিনছিল 65 অক্টালে যেটা দেওয়া ছিল তাকে কি করব? এখন আমরা সেম ওয়েতে কোথায় নিব? প্রথমে দশমিকে নিব। তো এটাকে আমরা কোথায় নিব? এই যে বেস 10-এ নিব। তো 65 কোথায় থেকে নিতেছি? অক্টাল থেকে। 6 × 8 প্লাস হচ্ছে এই যে 5 × 8, তারপর বেস কত? 0, এখানে দিব 1। তো 6 × 8 প্লাস 5 × 1। ওকে, তো 6 কত? 6 6 48 প্লাস 5 5, তো কত হইল? এই যে 53। এতে 65 যে অক্টালের মান দেওয়া ছিল, 65 এর অক্টালের মান হচ্ছে দশমিকে কত হবে? এই যে 53, দশমিকে কত হবে? 53। এখন আমরা কি করব? এই যে মোট, অর্থাৎ মোট যেহেতু বলছিল তখন এখন আমরা কি করে দিব? যোগ করে দিব। তাহলে যোগ করার জন্য লিখবো যে কি বলছিল যে মিনহাজ মোট কত টাকার, তো লিখবো এখন মোট বই কিনলো, মোট 2টি বইয়ের মোট মূল্য। কি লিখবো এখন? 2টি বইয়ের মোট মূল্য, 2টি বইয়ের লিখবো যে দুইটি দুইটি বইয়ে দুইটি বইয়ের মোট 2টি বইয়ের মোট মূল্য। তো প্রথমটা কত পাইলাম? প্রথমটা পাইলাম 62/10, আর প্লাস এখন পাইলাম কত? এই যে 53 তো দুইটা যদি আমরা যোগ করি, 53 এবং 62 যদি আমরা যোগ করি তখন আমরা কত পাবো? যে এই যে 3 আর 2 কত? 5, আর 6 আর 5 কত? 11। তো 115, এটার বেস কত হবে? 10, অর্থাৎ 115 পাইছি। কিন্তু এই 115কে কি বলছে যে বলছে এখানে প্রশ্নে বলা হয়েছিল যে মিনহাজ মোট কত টাকার বই কিনলো তা হেক্সাডেসিমেলে প্রকাশ করতে বলছে। এখন আমরা তো মোট পেয়ে গেছি, এখন কি করব? হেক্সাডেসিমেলে রূপান্তর করব। এখন এটাকে কি নিব? হেক্সাডেসিমেলে রূপান্তর করব। তোমরা অবশ্যই নিচে নিচে লিখবা, আমি পাশাপাশি লিখতেছি। তো হেক্সাডেসিমেলে নিব কতকে? এই যে 115 যে পাইলাম, এটা আমরা কোথায়? এইটার কি পাইছি? দশমিকে পাইছি। এখন তাহলে আমরা কোথায় নিব? এই যে হেক্সাডেসিমেল নিব। তো 115 কে আমরা কত দিয়ে ভাগ দিব? এই যে কত দিয়ে কোথায় যাব আমরা এখন? হেক্সাডেসিমেলে যাব, তাই আমরা 16 দিয়ে ভাগ দিব। তো 16 দিয়ে যদি ভাগ দেই, যে ক্যালকুলেটর ওপেন করি নেই, ক্যালকুলেটর। তো 115কে কত দিয়ে ভাগ দিব? 115 115 ভাগ হচ্ছে 16। তো প্রথমে কত পাইলাম? 7, 7 পাইলাম। ওকে, 7 আর হচ্ছে 0.1825, 7 আর পয়েন্ট পয়েন্ট 1825, এটাকে গুণ দিব 8 দিয়ে। 0.1825 গুণ 8। ওকে, আমরা প্রথমে কত পাইছি এটা লিখি। 115 ভাগ কত? 16, তো কত পাইলাম? 7। এখানে আমরা দিব 7, এই যে এখানে দিব 7। তারপর অবশিষ্ট কত কত রয়েছিল? অবশিষ্ট রয়েছিল যে 0.1875, পয়েন্ট পয়েন্ট 1875। এটাকে কত দ্বারা গুণ দিব? 16 দ্বারা গুণ দিব। 16 দ্বারা গুণ দিলে কত পাবো? 3 পাবো। ওকে, 3 অবস্থা। এখন আবার আমরা 16 দ্বারা কি করব? ভাগ করব। তো 16 দ্বারা ভাগ করলে এখানে থাকবে 0, এখানে থাকে অবশ্য 7। তো এখানে যেহেতু 0 চলে আসছে, আর আর দেওয়ার প্রয়োজন নাই। এখন আমরা কি দিব? এই যে একটা টান দিয়ে আমরা বলে দিব যে এই যে এটা হচ্ছে কি এম এস ডি, আর এটা হচ্ছে LSD। তো এটার মান কত হবে? এই যে এতে
অতএব 115 যে দশমিকের হেক্সাডেসিমাল মান হবে 735, তারপর বেস হবে 16। 7 5 হবে না, সরি, এই যে 7 আর 3 হবে, এই 5 হবে না, 7 আর 3 হবে। মান কত হবে? 7 আর 3, 73, অর্থাৎ মান পাইলাম কত? 73। এই 5 তো আমার এই যে 115 ফাইভ আমি মনে করছিলাম, এখানে 5। ওকে, তো এই তো হয়ে গেল, আমরা হেক্সাডেসিমেলে প্রকাশ করলাম। এখন 4 নম্বরে কি বলা হয়েছে যদি আমরা লক্ষ্য করি, আমাদের কিন্তু 3 নম্বর পড়া শেষ। 4 নম্বরে বলছে, এই যে 4 নাম্বার, মিনহাজের ক্রয় করা বই দুটির মধ্যে পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করে। এই যে যুগের মাধ্যমে নির্ণয় করা বললে কি করবা? এই যে 2 এর পরিপূরক, এটা কি বলতে নির্ণয় করছে? এই যে 2 এর কত? 2 এর পরিপূরক করবা। 2 এর কত করবা? 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক করবা। ওকে, তো 2 এর পরিপূরক করবো এখন আমরা। এই যে প্রথমে আমি একটু লিখে নিছি, এই যে গ নম্বর, মিনহাজের ক্রয় করা বই দুটির মধ্যে পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব। 2 এর পরিপূরক পদ্ধতিতে যুগের মাধ্যমে মিনহাজের ক্রয় করা বই দুটির মূল্যের পার্থক্য নির্ণয় করা সম্ভব বা হবে, যা নিম্নরূপ। এই যে মিনহাজের প্রথম বইয়ের মূল্য কত ছিল? 3E। তো এটা আমরা হেক্সাডেসিমেলে কত পাইছিলাম? 3E, যেটা এটার হেক্সাডেসিমেলের মান পাইছিলাম 60, 60 কত পাইছিলাম? 62। এটা পাইছিলাম এই যে 62 বেস 10। আর এই যে অক্টালের যে মান দিছিল, এটা আমরা ডেসিমেলে পাইছিলাম কত? ডেসিমেলে পাইছিলাম এই যে 53। তো এখানে এখন এই যে 2 এর পরিপূরকের ক্ষেত্রে আমরা কি করি? সবসময় বড়টা থেকে ছোটটা বিয়োগ করি, বড়টা থেকে ছোটটা বিয়োগ করি। তো এখানে 62 এবং 53 এর মধ্যে কোনটা বড়? 62 বড়। ছোট কোনটা? এই যে 53, অর্থাৎ ছোটটা আমরা বিয়োগ করি। তো আবার পরিপূরক করবো কার? ছোটটার। তো এখানে আমরা 53 এর পরিপূরক করব, এখানে কিন্তু 62 এর পরিপূরক করবো না। ওকে, তো আমরা চলো প্রথমে আমরা কি করব? এই যে ফরম্যাটটা রেডি করে নিব। আমরা জানি যে ফরম্যাট আমি সবসময় এইভাবে করাই। লিখবা যে এই যে এতে দিয়ে লিখবা 62, 62, এই যে বেস দিতে পারো 62 বেস প্লাস হচ্ছে এই যে এখানে যেহেতু বিয়োগ, তো এখানে কি দিবা? এই যে ছোটটাতে বড়টা থেকে আমরা ছোটটা কি করি? বিয়োগ করি। তো এখানে কি দিবা? এই যে বিয়োগ কত? 53। কিন্তু এই অঙ্কের নিয়ম কি? যে সর্বশেষে তোমাকে কি করতে হবে? যোগ করতে হবে। এখানে কোনোভাবে কি রাখা যাবে না? বিয়োগ রাখা যাবে না। তো এটাকে যদি আমরা ফরম্যাট অনুযায়ী রেডি করি, তখন এটা হবে 62 বেস 10 প্লাস এই যে এই লাইনটিকে কিন্তু এইভাবে লেখা যায়। এই লাইনটাকে এই যে এখানে হবে 53, এখানে কত হবে? যে 53 বেস 10। এই যে এখন দেখো, এই যে মাইনাসটা কার আগে চলে আসছে? এই যে 53 এর আগে, অর্থাৎ আমরা এই যে -53 বের করব কিভাবে? 2 এর পরিপূরক পরে। ওকে, এখন আমাদের ফরম্যাট রেডি হয়ে গেছে। এখন আমরা কি করব? যে লিখবো, যেহেতু 53 এর বাইনারি করব, তো প্রকৃত মান প্রথমে লিখবো। ওকে, তো প্রথমে আমরা কি লিখবো? যে 53 এর 8 বিট রেজিস্টারে বাইনারি মান কত? এই যে 53 53 53 বেস 10, 53 বেস 10 এর 10 এর 8 বিট রেজিস্টারে 8 বিট রেজিস্টারে 8 বিট রেজিস্টারে বাইনারি মান 8 বিট রেজিস্টারে বাইনারি বাইনারি 8 বিট রেজিস্টারে বাইনারি মান। তো বাইনারি মানটা কিভাবে কিভাবে বের করবা? এই যে ম্যাজিক স্কেলের সাহায্যে যদি আমরা বের করতে চাই, কিভাবে বের করবো আমরা? এই যে 1 2 4 8 16, এখানে কত আছে? 53। তো আমরা 32, তারপর হচ্ছে 48। আচ্ছা, এখানে জায়গা রাখতেছে না, আমি আবার লিখি প্রথম করে। ওকে, তো প্রথমে কত দিব আমরা? এই যে 1, তারপর হচ্ছে 2, ডবল দ্বিগুণ করে যাবা, এটা হচ্ছে ম্যাজিক স্কেল। তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 16, তারপর হচ্ছে দ্বিগুণ হচ্ছে 32। তো 32 এর দ্বিগুণ হচ্ছে 64। তো 64 আবার বেশি হয়ে যায়, 64 নেওয়া যাবে না। এখন কত কত যোগ করলে 53 হবে? এখন আমরা মনে করি এই যে এখানে আছে 32, তো অবশ্যই বড়টা নিব। 32, 32 আর 16 যোগ করলে 48। তো 48, 48, তো এই যে এইটা লাগতেছে, এই যে 48, আর এই যে 48 আর 4 কত? 52, আর এই যে 53 হয়ে যাবে আমাদের। অর্থাৎ আমরা যদি কত কত লাগতেছে, এই যে 32, এই যে 32 লাগতেছে আমাদের, আর কত? 16 লাগতেছে, আর কত? 4 আর 1। এই 4 একে 5, 5 আর 6 11, 11 আর 2 কত? এই যে 13,
আর হাতে থেকে ১, এই যে এখন ৩ আর ১ কত ৪, হাত আর হাত থেকে ৫, এই যে ৫৩ হয়ে গেছে। আর কাজে লাগা নাই কত ৮, কাজে লাগা নাই। কাজে লাগা নাই কত ২, কাজে লাগা নাই। তো এখন কত হইলো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৬ বিট হইলো। ওকে, এখন আমরা এগুলা লিখবো কত, এই যে ১, ০, 1, তারপর হচ্ছে ০, ১, ১। এখন এখানে হইলো কয় বিট? ৬ বিট। তো আমার দরকার কয় বিট? আমার দরকার হচ্ছে ৮ বিট। তো ৮ বিট করার জন্য আমি কয়টা শূন্য দিব? এখানে আরো ২ টা অতিরিক্ত শূন্য দিয়ে ৮ বিট করব। এখন আমার ৮ বিট হয়ে গেল। এখন আমি এগুলা একটু কেটে দেই। ৮ বিট হয়ে গেছে। এখন কি করব? এই যে এটাকে কি করব? ১ এর পরিপূরক করব। ১ এর ৮ টা হয়েছে কিনা আগে একটু চেক করে নেই। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৮ টা হইছে। তো এখন কি করব? ১ এর পরিপূরক। ১ এর পরিপূরকের করার নিয়ম কি? ১ গুলা ০ হয়ে যাবে, ০ গুলা ১ হয়ে যাবে। এখানে ছিল ১, এটা হয়ে যাবে ০। এটা ছিল ১, হয়ে যাবে এই যে ০। এটা ছিল ০, এটা হয়ে যাবে ১। এটা ছিল ১, এটা হয়ে যাবে ০। এটা ছিল ০, এটা হয়ে যাবে ১। এটা ছিল ১, এটা হয়ে যাবে ০। এটা ছিল ১, এটা হয়ে যাবে ০, আর এই ২টা ০, এটা হয়ে যাবে ১, ১। এটা কি? এটা হচ্ছে ১ এর পরিপূরক। এটা কি? ১ এর পরিপূরক। এখানে লিখে দেওয়া হবে কেটে ১ এর পরি ১ এর পরিপূরক। ১ এর পরিপূরক। তো ১ এর পরিপূরকের সাথে যদি আমরা ১ যোগ করি, ১ এর পরিপূরকের সাথে যদি আমরা ১ যোগ করি, তখন আমরা কি পাই? ২ এর পরিপূরক পাই। ১ এর পরিপূরকের সাথে ১ যোগ করলে আমরা কি পাই? ২ এর পরিপূরক পাই। তো শূন্যর সাথে যদি ১ যোগ করি আমরা, তখন হবে ১, আর বাকিগুলা তো কিছু নাই, তখন এগুলা বসে যাবে ১, এই যে ০, ১, ০, ০, ১, ১। তো এটা আমরা কি পাইলাম? এই যে -53 এর মান। এই যে এখানে সর্বশেষ চিহ্ন বিটও ১ আছে। তো চিহ্ন বিট যদি ১ হয়, আমরা জানি এটা নেগেটিভ মান বহন করে। তো আমার এই যে করা শেষ। এখন আমার কিন্তু এই যে দেখো, আমার ফরম্যাটটা কি ছিল? ফরম্যাটে কিন্তু এই যে এখানে 62 ছিল, 62 আর -53, আর মাঝখানে তো প্লাস। তো আমার এটার মান আছে, কিন্তু এটার মান নাই। তো এখন আমরা এটার বাইনারি মান বের করব। বের করে এই যে যেটা মান পাইছি, এটা কি করে দিব? যোগ করে দিব। তাহলে আমাদের অঙ্ক পড়া শেষ হয়ে যাবে। ওকে, তো এই অংশটুকু এখন আমরা করে ফেলি। তো এখন আমরা কি লিখবো? যে 62 এর 8 বিট রেজিস্টারে বাইনারি মান। কি লিখবো? 62 এর 8 বিট রেজিস্টারে বাইনারি মান কি লিখবো? এই যে 60 60 এই যে বেস 62 বেস এর 10 বেস এর 8 বিট রেজিস্টারে 8 বিট রেজিস্টারে 8 বিট 8 বিট রেজিস্টারে বাইনারি মান। 8 বিট রেজিস্টারে বাইনারি মান। তো 8 বিট রেজিস্টারে বাইনারি মান কত হবে? এই যে আমরা এখন 62 বের করব। 62 বের করার জন্য আমরা যদি ম্যাজিক স্কেল নেই, ম্যাজিক স্কেল এই যে এখানে। তো এখানে যদি ম্যাজিক স্কেল আরেকটু বাড়াই, তো 32 দুগুণে কত? 64। তো আমাদের তো এখানে কত? 62। তো 62 নেওয়ার দরকার নাই। ওকে, 62 নেওয়ার দরকার নাই। তো আমরা কি করব? এখন এভাবে দেখবো আমরা হয় কিনা। অবশ্যই আমাদের তাহলে এই যে 32 আর 16 যোগ করলে কত হয়েছিল? 48। 48 আর 8 যদি যোগ করি আমরা, আমাদের কত দরকার? 48 আর 8, 48। ওকে, ক্যালকুলেটর তো আছেই। একটু যোগ করে দেখি আমরা যে প্রথমে আমরা কত লাগবে? আমাদের 32 যোগ 16 যোগ 48 হলো, যোগ 8 দেই 48, 56 যোগ আমরা কত দিব? এখন 4 দেই, যোগ 4 তো হলো 7, আর যোগ দিব 2, তো হবে 62। তো আমার শুধু 1 টা লাগতেছে না, সবগুলো লাগতেছে। এই যে এখানে আমার শুধু এই যে যদি আমি 62 বের করতে চাই, এই যে যদি আমি 62 বের করতে চাই, তখন আমার কি লাগতেছে? এই যে আমার কিন্তু এই যে 32 লাগতেছে, 16 লাগতেছে, 8 লাগতেছে, 4 লাগতেছে, 2 লাগতেছে না শুধু 1। তো আমি এখানে কি দিব? এই যে 1, 1, 1, 1, 1, তারপর 0। তো কয় বিট হইলো? 1 বিট, 2 বিট, 3 বিট, 4 বিট, 5 বিট, 6 বিট। তো 6 বিট হইছে, আর অতিরিক্ত 2 বিট দিব, দিয়ে 8 বিট করব। তো কত পাইলাম? 5টা 1, তারপর 0, 5টা 1, তারপর 0। এই যে তারপর দুইটা, এই যে অতিরিক্ত 2টা দিয়ে দেই, যেহেতু 8 বিট করতে হবে। তো 5টা 1, 5টা 1, 5টা
1 আর কি দিব একটা 0, 1 2 3 4 5 আর 0। আর এই যে এখন আমরা কত পাইছিলাম, এই যে -53, -53 এর মান কত পাইছিলাম, এই যে -53 এর মান কত, এই যে প্রথমে ডবল 1, তারপর হচ্ছে ডবল 0, তারপর তারপর হচ্ছে 1 0 1 1। তো এখন আমরা কি করে দিব, এই যে যোগ করে দিব, এখানে কত যোগ করে দিব। তো 62 থেকে যদি আমরা 53 বিয়োগ করি, এই যে +62 বিয়োগ হচ্ছে 53, তো আনসার কত আসবে +9। আনসার কত আসছে, এই যে এখানে আসবে 9, আর এটা কত বেস কত 10, আর এখানে যদি আমরা যোগ করব, এখানে আমরা কি করব যোগ করব, এই যে যোগ, কারণ প্লাসে মাইনাসে কি আমাদের ফরম্যাটটা রেডি ছিল কিভাবে, মাঝখানে ফরম্যাটের মাঝখানে কি ছিল যোগ ছিল। তো এখন আমরা কি করব, এই যে যোগ করে দিব। আর এই যে প্লাসে মাইনাসে মাইনাস, তাই আমরা 62 থেকে 53 বিয়োগ করছি, বিয়োগ করলে রেজাল্ট আসবে 9। অর্থাৎ আমার চিহ্ন বিট হতে হবে কত, এখানে 0 হতে হবে। তো এখন আমরা যোগ করে দেখি, জিরোর সাথে যদি আমরা 0 যোগ করি, তো জিরোর সাথে যদি আমরা 0 যোগ করি, তো কত হবে, সরি, জিরোর সাথে যদি 1 যোগ করি তখন আমাদের হবে 1, 1 এর সাথে যদি আমরা 1 যোগ করি তখন 1 0, আমরা লিখবো 0, ক্যারি থাকবে 1, তারপর এই 1 আর ক্যারি 1 আবার হবে 1 0, লিখবো 0, ক্যারি থাকবে 1। তো একটা 1, দুইটা 1 আর হাতের একটা 1, তিনটা 1, তিনটা 1 হয় দুইটা 1, আমরা একটা 1 লিখলাম, ক্যারি থাকলো 1, তারপর 1 আর হাতের 1, 1 এ 1 0, ক্যারি থাকবে 1, তারপর আবার এই 1 আর ক্যারি 1 যোগ করলে হবে 1 0, আমরা লিখবো 0, ক্যারি থাকবে 1, তারপর হচ্ছে এই যে হাতের ক্যারি 1 আর এখানে তো আছে আর একটা 1, এই যে 1, তো 1 1 0 লিখবো আমরা 1, ক্যারি থাকবে 1, তারপর হচ্ছে এই যে আর এখানে ক্যারি 1 প্লাস এখানে 1 লিখবো আমরা কি তা 0, ক্যারি থাকবে 1, আর তো কোনো সংখ্যা নাই তাই আমরা এখানে 1টা লিখে দিব। তো এখানে কত বিট হইলো, এই যে 1 2 3 4 5 6 7 8 9। তো এই যে এখানে কয় বিট হয়ে গেছে, 9 বিট হয়ে গেছে। তো আমি রাখছিলাম কয় বিটে, 8 বিটে, কিন্তু এটা হয়ে গেছে কয় বিটে, 9 বিটে। তো এটা এটা কি, এটা হচ্ছে ওভারফ্লো, এটা কি, এটা হচ্ছে ওভারফ্লো, এটা কি ওভারফ্লো, ওভার ওভারফ্লো, অর্থাৎ ওভারফ্লো এটা কি করা হয় না, এইটা গণনা করা হয় না, এইটা এইটা গণনা করা হয় না, এটা কি গণনা করা করা হয় না, এটা গণনা করা হয় না। অর্থাৎ আমার পরবর্তীতে আবার এই যে আবার এটা কি, এটা হচ্ছে আমার চিহ্নবিদ, এটা আমার কি, এটা হচ্ছে চিহ্নবিদ, এই যে চিহ্নবিদ, এটা হচ্ছে আমার চিহ্নবিদ। তো চিহ্নবিদ 0, তার মানে কি বোঝায়, এটা একটা পজিটিভ নাম্বার, আর 9 কি একটা পজিটিভ নাম্বার। তো আমরা এতে উত্তর লিখে দিব যে এখানে কি, আমার তো একটু জায়গার স্বল্পতা, আমার অঙ্ক কিন্তু শেষ। এখন শুধু কি লিখে দিবা, এই যে লিখে দিবা যে, এই যে লিখে দিবা ফলাফল, কেরিবিট বাদে ফলাফল হবে, এটা লিখে দিবা কেরিবিট, কেরিবিট বাদে ফলাফল হবে। এখানে একটু নিচে লিখে দিবা যে এই যে কেরিবিট বাদে ফলাফল হবে, এই যে কেরিবিট, কেরি কেরিবিট বা ওভারফ্লো বা কেরিবিট, ওভারফ্লো বা কেরিবিট বাদে বাদে ফলাফল ফলাফল হবে, ফলাফল হবে দিয়ে দিবা কি, এই যে 1 0 0 1 বা বা হচ্ছে 9/10, 9 বেস কত 10, কারণ এই যে এই শূন্য এই শূন্য এই শূন্য, বামে তো শূন্য দাম নাই, তো কত থেকে শুরু করবা, এই যে এতটুক থেকে শুরু করবা। তো 1 0 0 1 অথবা 9/10, এখন তুমি চাইলে মিলাইতে পারো এটার মান, 9 এর মান কি 1 0 0 1 কি না। তো মিলানোর জন্য আমরা ম্যাজিক স্কেলটা একটু লক্ষ্য করি। তো 9 কত কত হয়, 9 হয় 8 আর 1 কত হয় 9, তো 1 is it 0 0 1, ঠিক আছে, তার মানে আমাদের অঙ্ক ঠিক আছে। তো এটা ছিল বরিশাল বোর্ডের কত নম্বর, বরিশাল বোর্ডের 4 নং সৃজনশীল প্রশ্নের উত্তর। প্রশ্ন 5, যেটা 3.2 ডিজিটাল ডিভাইসের অংশ। এখানে এফ একটা ফাংশন দেওয়া আছে, এবার বি প্লাস এ বি সি বার, এবার বি প্লাস এবার বি প্লাস এ বি সি বার। তো প্রথম প্রশ্ন কি বলছে, অ্যাডার কি, অ্যাড তো যোগ করা, অ্যাডার তো যে যোগ করে। তো এখানে কি লেখা আছে, অ্যাডার এক প্রকার সমবায় সার্কিট যা দ্বারা বাইনারি যোগ করা হয়। তো অ্যাডার এক ধরনের সার্কিট যা দ্বারা কি করা হয়, এই যে বাইনারি যোগ করা হয়। তারপর 2 নম্বর কি বলছে, নর গেট দ্বারা অর গেট বাস্তবায়ন কৌশল ব্যাখ্যা করো। তো প্রথমেই লিখবা যে নর গেট দ্বারা অর গেট বাস্তবায়ন করা সম্ভব। তো তারপর লিখবা কি যে নর গেট দ্বারা অর গেট বাস্তবায়ন করা নিম্নরূপ। তো আমরা জানি যে নর গেট,
নর গেট, নর গেট কিভাবে কাজ করে, এই যে অর প্রথমে কি করবে ও, এই যে অর করবে প্রথমে কি অর, তারপর কি করবে নট করবে। তো এটা হচ্ছে কি গেট, এটা হচ্ছে নর গেট। আর অর গেট কি, কিভাবে কাজ করে, এই যে অর গেট, অর গেট হচ্ছে এই যে এটা হচ্ছে একটা, শুধু এইটা হচ্ছে একটা অর গেট। অর্থাৎ আমরা কি করব, এই যে এই গেট দিয়ে এই গেট বাস্তবায়ন করব। অর্থাৎ সাপোজ মনে করো এ প্লাস বি বার, এটা হচ্ছে নর গেট। আর আমরা আউটপুট আনবো কি, অর্থাৎ এ প্লাস বি, এ প্লাস বি আউটপুট আনবো, এ প্লাস বি আউটপুট আনবো। তো আমরা জানি যে অর গেটের সর্বনিম্ন ইনপুট কত হয়, দুইটা। অর গেটের সর্বনিম্ন ইনপুট কত হয়, দুইটা। তো ও একটা দিলাম, তারপর আরেকটা দেই। তো এটা আমি এটা দিলাম এ, এটা দিলাম বি। তারপর কি করব, এই যে এই যে কি, কোন গেট দ্বারা, নর গেট দ্বারা। তো আমরা কি করব, নর করব। তো এটা কি হইছে, এই যে এ প্লাস বি, তারপর কি বার হয়েছে। এখন আমার তো এ প্লাস বি বার তো চলে আসছে, তো বার তো রাখা যাবে না, আমার আউটপুট কি আনতে হবে, এ প্লাস বি আনতে হবে। তখন আমরা কি করব, এখান থেকে আরেকটা গেট কি করব, টানবো। তারপর আবার কি করব, এই যে নর করে দিব। এখন রেজাল্টটা কি হয়েছে, আমি যদি লিখি সম্পূর্ণটা যদি আমি লিখি, তখন এই যে এ প্লাস বি বার, এই জিনিসটাই, একই জিনিসটা এখানে আবার আসছে। অর্থাৎ এই যে যোগ হয়ে এ প্লাস বি বার, আর এই যে সম্পূর্ণটার উপর কি একটা বার, এই যে এই বারটা দিচ্ছি এইটার জন্য। ওকে, তো এখন আমরা জানি যে এই যে এ প্লাস এ প্লাস বি, এ প্লাস বি, আচ্ছা এটা না, সাপোজ মনে করো এ প্লাস এ, এ প্লাস এ যোগ করলে কত হয়, এ হয়। আবার বি প্লাস বি যোগ করলে কি হয়, যে বি হয়। তাহলে এই যে এ প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস এ, তারপর বার আছে, তো কি হবে, এই যে এ বার হবে। আবার মনে করো যে বি প্লাস বি হোল বার আছে, তখন কি হবে, এটা বি বার হবে। তো এখানে যে এ, এখানে একটা আছে যে এই যে এই জিনিসটা এ প্লাস বি বার, আর এখানে আছে প্লাস, এখানে আছে আবার এ প্লাস বি বার। তো এ প্লাস বি বারের সাথে যদি আবার এ প্লাস বি বার যোগ করি, তখন কি হবে, অবশ্যই ডেফিনেটলি কি হবে, এ প্লাস বি বার। আর এই যে একটা বার রয়ে গেছে, তার জন্য আর একটা বার দিব। এখন আমরা কি জানি, দুইটা বার থাকা যে কথা, না থাকা কি একই কথা। তো আমরা এ প্লাস বি বার প্রমাণ করলাম। অর্থাৎ আমরা নর গেট দিয়ে কি করলাম, অর গেট বাস্তবায়ন করলাম। ওকে, এতটুকু সুন্দর করে দিয়ে দিবা। ওকে, ঠিক আছে। তো এই তো 2 নাম্বার, 2 নাম্বার গেল। তো 3 নাম্বারে কি বলছে, এই যে 3 নাম্বার বলছে উদ্দীপকে এ ফাংশনটির সত্যক সারণী। এই যে তোমাদের আইসিটির মধ্যে যদি তৃতীয় অধ্যায় থেকে, তৃতীয় অধ্যায়ের 2 দশমিক থেকে সব থেকে সহজ যদি কোনো টপিক থাকে, তাহলে এটা হচ্ছে কি, এই যে সত্যক সারণী। এটা কি, সত্যক সারণী। আর সত্যক সারণী প্রতিবারই কোনো না কোনো বোর্ডে এসে থাকে। এবছর তো অনেক বোর্ডে আসছে। তো আমরা কি করব, আমরা সত্যক সারণী করব। তো দেখে নেই সত্যক সারণীটা। ওকে, তো এই যে, তো ফাংশনটা কি, ফাংশনটা প্রথমে অবশ্যই লিখে দিবা। এই যে এফ, এফ সমান সমান কি ছিল, এই যে আমাদের ছিল এ বার বি প্লাস এ, এ বি সি বার, এটা ছিল। তো এখন আমাদের এখানে চলক কয়টা, এই যে এ একটা চলক, তারপর বি একটা চলক, তারপর সি একটা চলক। তো আমরা আমাদের মৌলিক চলক কিন্তু 3টা। আমাদের মৌলিক চলক কয়টা, মৌলিক চলক কিন্তু এখানে 3টা। মৌলিক চলক কয়টা, 3টা। তো প্রথমে কি করবো, এই যে এ বি সি। ওকে, তারপর এই যে এ বার একটা আছে, তাই আমি এ বার একটা নিলাম। তারপর বি বার নাই, কিন্তু সি বার আছে, তো সি বার একটা নিলাম, এই যে একটা নিলাম। তারপর এ বার সি বার নিলাম। তারপর এখানে কি আছে, এই যে এ বার বি আছে। ওকে, এই যে এ বার বি আছে। আর আরেকটা আছে যে এ বি সি বার। তো আমি কি দিব, এ বিটাও করে নিব। ওকে, এ বিটাও করে নিব। তারপর দিয়ে দিব যে এ বি, এই যে সি বার। ওকে, তারপর এখানে কি লিখে দিব, সম্পূর্ণ রাশিটা লিখে দিব, সম্পূর্ণ ফাংশনটা। সম্পূর্ণ ফাংশন কি, এই যে এবার, এবার বি প্লাস এ বি, এই যে সি বার। তো আমার এই যে এইটা হবে এবার, আর এই যে এবার বি, এটা হচ্ছে এবার বি, আর এই যে এটা হবে এ বি সি বার। তো এই দুইটা কি করব, লাস্টে দিয়ে এই দুইটা কি করে দিব, মাঝখানে কি আছে, যোগ আছে, এই দুই ঘর কি করে দিব, যোগ করে দিব। তো প্রথমেই আমাদের সর্বশেষ চলক এ বি সি, সর্বশেষ চলক কত, সর্বশেষ চলক হচ্ছে সি। তো সি থেকে আমরা কি করব, সি থেকে আমরা দিব একটা জিরো, একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান। আর এখানে 8টা কিভাবে হয়েছে, এখানে চলক কয়টা, 2টা। তো আমরা জানি কিভাবে হয়, যে 2n, 2n, অর্থাৎ চলক কয়টা, 3টা, এখানে দিবা 3, অর্থাৎ 2 কে যদি আমরা কিউব করি, তখন কত হবে, 8 হবে। তো এখানে কলম হবে কয়টা,
এই যে 1 2 3 4 5 6 7 8, এই যে 8টা। ওকে, এভাবে কিন্তু 8টা হয়েছে। ওকে, তারপর কি করবো আমরা, সর্বশেষ ঘরে কি দিছি, এই সর্বশেষ চলকের ঘরে একটা জিরো একটা জিরো একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান দিয়ে 8টা ঘর ফিল আপ করলাম। তারপর দিব এই যে দুইটা জিরো দুইটা ওয়ান, তারপর কি দুইটা জিরো দুইটা ওয়ান দিয়ে ফিল আপ করবো। ওকে, তারপর কত দিব, এই যে দ্বিগুণ করে প্রথমে কত ওয়ান, ওয়ানের দ্বিগুণ কত দুই, দুইয়ের দ্বিগুণ কত চার, এখন দিব কয়টা চারটা জিরো, 1 2 3 4, তারপর কত চারটা ওয়ান, 1 2 3 4, তো চারটা জিরো চারটা ওয়ান। এই তো আমার চলকের ফিল আপ করা শেষ। এখন এবার এই যে এ আছে, এবার অর্থাৎ বিপরীত হবে, এখানে কত আছে জিরো, এটা হইবে ওয়ান, এটা আছে জিরো জিরো, এটা হবে ওয়ান ওয়ান ওয়ান, আর এগুলো ছিল ওয়ান, এগুলো হয়ে যাবে জিরো জিরো জিরো, তারপর জিরো। ওকে, এখন সি বারে কি ছিল, একটা জিরো একটা ওয়ান ছিল, তো এখন হয়ে যাবে উল্টাটা হয়ে যাবে, এখানে হয়ে যাবে ওয়ান, এখানে হয়ে যাবে জিরো, এখানে হয়ে যাবে ওয়ান, এখানে হয়ে যাবে জিরো ওয়ান, তারপর জিরো ওয়ান, তারপর আবার জিরো। এখন এবার এবার বি, এবার 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 বি, এবার বি, এই যে এখানে আছে এই যে এবার, আর হচ্ছে এই যে বি, এবার বি কোন অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। অর্থাৎ আমি এখন এই যে এইটা আর এইটা, এই চক বি বি, সরি সরি সরি, এবার বি, ঠিকই তো, এটা হচ্ছে এবার, এটা হচ্ছে বি, কোন অবস্থায় আছে, গুণ অবস্থায়। ওকে, তো আমি এখন এই গড় অনুযায়ী করবো। ওকে, তো জিরোর সাথে যদি আমরা ওয়ান গুণ করি তো এটা ফলাফল হবে জিরো। আবার যদি জিরোর সাথে ওয়ান গুণ করি ফলাফল হবে জিরো। তারপর আবার যদি ওয়ানের সাথে যদি ওয়ান গুণ করি তখন ওয়ান। আবার যদি এই যে ওয়ানের সাথে যদি আমরা ওয়ান গুণ করি তখন হবে ওয়ান। আবার হচ্ছে জিরোর সাথে জিরো গুণ করলে হবে জিরো, জিরোর সাথে জিরো গুণ করলে হবে জিরো, জিরোর সাথে যদি আবার জিরো যুগ এখানে ওয়ানের সাথে যদি জিরো গুণ করি তখন হবে জিরো। তারপর আবার ওয়ানের সাথে যদি আমরা এই যে জিরো গুণ করি তখন হবে জিরো। এটা কত ছিল, এটা জিরো, এটা কত জিরো। তারপর এ বি, এই যে এ বি কত সুন্দর পাশাপাশি, এই যে এ তারপর বি। তো এ বি যদি আমি গুণ করি, জিরোর সাথে জিরো গুণ করলে জিরো, জিরোর সাথে গুণ করলে জিরো, জিরোর সাথে ওয়ান 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 গুণ করলে জিরো, ওয়ান এনে গুণ করলে ওয়ান, ওয়ান এনে গুণ করলে ওয়ান। তারপর হচ্ছে এ বি সি বার, এই যে এ বি আছে আমার, এখন সি বার, এখন আমি কি করব, এই যে আমার কি আছে এখন, এ বি তো আছে আমার, এই যে এ বি আমার এখানে আছে। তারপর সি বার কত, এই যে এইটা। তো আমি এখন এই যে এইটা আর এটা কি করে দিব, গুণ করে দিব। তো জিরোর সাথে যদি আমি ওয়ান গুণ করি হবে জিরো। এই লাইনটা তোমরা না দিলেও পারো, তোমরা যদি ডিরেক্ট এটা করতে পারো তাহলে করে দিও। ওকে, তো আমি কি করলাম যে ওকে, তো তোমরা চাইলে এই লাইনটা না দিতে পারো, এ বি, একটু ফাংশনটা আবার একটু দেখে নিই। ফাংশন ছিল এ বি সি বার, অর্থাৎ এই যে এ বি, এই এ বি তোমরা না দিলেও পারবা, এ বি না দিলেও পারবা। ওকে, এটা কিন্তু এটা না দিলেও হবে, এটা না দিয়ে যদি তোমরা করতে পারো ডিরেক্ট এই যে এই লাইনটা তাহলে কিন্তু হবে। ওকে, তবে যত বড় বড় হবে তত আর কি করতে সুবিধা হবে, এর জন্য আমি এটা ভেঙে লিখছি। ওকে, সমস্যা নাই। তো এখন আমরা কি করব, এই দুইটা কি করব, এই যে এ বি সি বার, এ বি আর সি বার, এই যে এ বি আর সি বার, তো জিরো, জিরোর সাথে জিরো গুণ করলে জিরো, তো ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান, ও জিরোর সাথে ওয়ান গুণ করলে জিরো, জিরোর সাথে যদি আমরা ওয়ান গুণ করি জিরো, তো আবার ওই যে জিরোর সাথে যদি জিরো গুণ করি জিরো, তারপর ওয়ানের সাথে যদি ওয়ান গুণ করি তখন ওয়ান, আবার যদি আমরা কি করি জিরোর সাথে ওয়ান গুণ করি তখন জিরো। এখন কি লিখবো, এই যে এবার বি, এবার বি প্লাস এ বি সি বার, এই যে এখন হচ্ছে এই যে এ বি সি বার আর হচ্ছে এবার বি, এই যে এখন আমি আরেকটা আরেকটা কালি দিয়ে লিখি, সবুজটা কেমন দেখায় দেখি। এখন আমার হচ্ছে এবার বি, এই যে এখন হচ্ছে এই যে এবার বির সাথে আমি কি করব, এই দুইটা কি করব, যোগ করব। ওকে, এইটার সাথে এটা কি করব, এই যে এটার সাথে এটা কি করব, যোগ করব। এই যে এখানে কি আছে, আমার যোগ চিহ্ন আছে। ওকে, তো জিরোর সাথে জিরো যোগ করলে জিরো, জিরোর সাথে যদি আমি জিরো যোগ করি জিরো, তারপর জিরোর সাথে যদি ওয়ান, এই যে না এখানে ওয়ান এখানে ওয়ান, তো কি হবে ওয়ান হবে, একটা ওয়ান হলেই ওয়ান হয়ে যাবে, যেহেতু এখন যোগ, তো একটা ওয়ান হলে এখানে একটা ওয়ান, তো এটা ওয়ান হয়ে যাবে। তারপর জিরো, তারপর হচ্ছে জিরো, তারপর হচ্ছে ওয়ান, তারপর হচ্ছে জিরো। তো এই তো ছিল সত্যক সারণী, অর্থাৎ তিনও হয়ে গেল, অর্থাৎ তিনও কি হয়ে গেল, 3 নম্বর হয়ে গেল।
এখন আমরা 4 নম্বর সমাধান করব। তো 4 নম্বরে কি বলছে? 4 নম্বরে বলছে যে এই যে উদ্দীপকে উদ্দীপকে এফ ফাংশনটিকে শুধুমাত্র NAND গেট দ্বারা বাস্তবায়ন করো এবং কেন বাস্তবায়ন সম্ভব তার কারণ ব্যাখ্যা করো। তো ওই যে NAND গেট, ওকে আমরা একটু এখানে লিখে দিব যে উদ্দীপকের ফাংশনটা কি, কোথায় কোথায় কোথায়, এই যে এখানে আছে, এই যে প্রশ্নটার সমাধান। ওকে, এফ ফাংশনটিকে শুধুমাত্র NAND গেট দ্বারা বাস্তবায়ন করা সম্ভব কারণ NAND গেট সার্বজনীন গেট। সে NAND গেট হচ্ছে একটা সার্বজনীন গেট, তাই তাকে কি NAND গেট দ্বারা বাস্তবায়ন সম্ভব। নিম্নে তার দেখানো হলো। তো প্রথমে আমরা কি করবো, এটাকে একটু সরলীকরণ করে নিব। অর্থাৎ আমরা যদি এক সমান সমান কত, আমরা আমাদের এক সমান সমান হচ্ছে এই যে এবার এবার বি প্লাস এ বি সি বার, এটা ছিল। তো এখান কি কোন গেট দ্বারা বাস্তবায়ন করব? NAND গেট। তো NAND গেট মানে কি, এই যে নট আর কি এন্ড, নট আর এন্ড, অর্থাৎ এই যে প্রথমে কি করবে, গুণ করবে, গুণ করে কি করবে, এই যে নট করবে। তো এটা কোন গেট? এটা হচ্ছে NAND গেট। ওকে, এটা হচ্ছে NAND গেট। তো এখন আমরা কি করব, তো এখানে কোনো প্লাস রাখা যাবে না। তো প্লাস রাখা যাবে না, যেহেতু প্লাস তোলার জন্য আমাদেরকে কি দিতে হবে, এই যে বার দিতে হবে। ওকে, ডবল বার দিতে হবে, ABC বার। তারপর এই যে দিলাম একটা ডবল বার। তারপর এটাকে, এই বারটাকে এখন ভাঙবো। তো বার ভাঙলে আমরা জানি কি, যে যুগ থাকলে কি হয়ে যায়, গুণ হয়ে যায়। যুগ থাকলে কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তো এটা হবে এই যে এ বার বি ইন্টু আর, এই যে এই বার যেহেতু ভাঙবো তো তার জন্য একটা, আর এটা হবে ABC বার, আর তার জন্য আর এই যে সম্পূর্ণ বারের জন্য একটাই তো হয়ে গেল। এটা হচ্ছে সরলীকরণ। এখন আমার সব গুণ হয়ে গেছে। এখন আমি কি করব, লজিক সার্কিটটা অঙ্কন করব। তো আমার এখানে চলক কয়টা, তিনটা চলক কয়টা, তিনটা। একটা হচ্ছে এ, চলক তিনটা, ABC। চলক কয়টা, তিনটা। কি প্রথমে আমি দিব যে এই যে এ, তারপর হচ্ছে এই যে বি, তারপর হচ্ছে এই যে সি। ওকে, তো এখানে বার আছে কার উপর, এর উপরে বার আছে, আবার সির উপর বার আছে। তো আমি এটা বের করে নেই। এই যে এর উপর কি আছে, বার আছে, আর সির উপর কি আছে, বার আছে। তো এই যে এটা হচ্ছে এ বার, তারপর হচ্ছে সির উপর একটা বার আছে, তো সি থেকে একটা বের করে নেই। এটা হচ্ছে কি বার, এটা হচ্ছে সি বার। তারপর সি থেকে একটা নিব অবশ্যই, এই যে এটা হচ্ছে কি বার, সরি এটা হচ্ছে তো এটা কোথায় থেকে আনছি, এ থেকে ক্যান্সেল। তো এটা হবে এবার, এটা হবে এবার, এটা হবে সি বার। এখন কি বলছে, এবার বি, এবার বি, এবার বি। তো এবারের সাথে বি কোন অবস্থায়, এই যে গুণ অবস্থায়, গুণ অবস্থায় আছে। ওকে, এই যে কি করলাম, প্রথমে গুণ করলাম, তার উপরে কি নট আছে, এই যে গুণ করলাম, আর তার উপরে কি আছে, নট আছে। অর্থাৎ এটা হয়েছে যে আমার এই যে এবার বি, তারপর নট, এটা হইলো। ওকে, তারপর আমার কি আছে, এ বি সি নট, কি আছে, এ বি সি নট। তো এ থেকে একটা দিলাম, এই যে এ থেকে একটা দিলাম, এ বি, এই যে তারপর কি একটা বি থেকে দিলাম, তারপর একটা হচ্ছে এই যে ওকে, তারপর একটা হচ্ছে সি বার। ওকে, সি বার থেকে, তো তিনোটা কি করব, তিনোটা প্রথমে কি করব, এই যে এই যে গুণ করলাম, তারপর কি নট আছে। অর্থাৎ এটা হয়েছে কি, এই যে এ বি সি বার নট। এখন এই মাঝখানে আবার কি আছে, গুণ আছে। মাঝখানে এই দুইটা কি আছে, গুণ আছে। মাঝখানে এই দুইটা কি আছে, গুণ আছে। তারপর উপরে কি আছে, আরেকটা উপরে কি আছে, একটা হোল বার আছে। তো এখন আমরা কি করব, এই যে প্রথমে কি দিব, গুণ, গুণ দিছি, তারপর আবার কি করব, নট করব। এই তো হয়ে গেল আমার। তো ফাইনাল আউটপুট কি আসছে, এই যে এখানে কিন্তু এই যে এটা এখানে আসছে কিন্তু এবার, এবার বি নট, আর এখানে তো আর এটাই আসছে। তো আমরা লিখবো এবার বি, তারপর নট ইন্টু এ বি সি নট বহুল বার, তারপর সম্পূর্ণটার উপর আবার বার। এই তো আমরা কি করলাম, NAND গেট দ্বারা আমাদের যে উদ্দীপকে যে একটা ফাংশন দেওয়া ছিল তা বাস্তবায়ন করলাম। তো এই তো ছিল বরিশাল বোর্ডের ডিজিটাল ডিভাইসের প্রশ্ন 5-এর সমাধান। প্রশ্ন 6, যেটা HTML ও ওয়েব ডিজাইন থেকে এসেছিল। তো এখানে একটা ইমেজ দেওয়া আছে, এটা হচ্ছে আমরা দেখে বুঝতে পারতেছি এটা একটা টেবিল। তো টেবিলে এখানে একটা লেখা আছে, তো এখানে আর একটা, তো এখানে এটা হচ্ছে একটা রো, এটা হচ্ছে আরেকটা রো, এটা হচ্ছে আরেকটা রো, এখানে তিনটা রো। আর এইটা কলাম কয়টা, এই যে কলামটা ছিল কিন্তু অ্যাকচুয়ালি কলাম ছিল এইরকম। তো এটা এই যে এখানে একটা কলাম ছিল, এখানে একটা কলাম ছিল, তো দুইটা কলামকে একসাথে করছে।
করা হয়েছে এখানে। তো এখানে আমরা কি ইউজ করব, কলামকে যদি একসাথে ইউজ করি তাহলে আমরা কি ইউজ করব, কল স্পেন। কি ইউজ করব, কল স্পেন। কল স্পেনের ভ্যালু দিব 2। তারপর এই যে এখানে এই যে দুইটার, এটা ছিল কিন্তু এরকম, এটা ছিল এরকম, অর্থাৎ এই যে দুইটা র কে একসাথে করছে, এখানে একটা র, এখানে একটা র। তো এখানে আমরা কি দিব, এখানে দিব র স্পেন, র স্পেন, ভ্যালু দিব 2। তো এটা একদম সহজ একটা প্রশ্ন, টেবিল থেকে রো স্পেন এবং কল স্পেন পারলে। আর এখানে তো আমরা সুপারস্ক্রিপ্ট ইউজ করব, আর এখানে সাবস্ক্রিপ্ট। তো এখানে সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট এবং কল স্পেনের কাজ এই টেবিলটা আছে। তো এখন আমরা দেখি প্রশ্ন কি বলছে। প্রথম প্রশ্ন বলছে যে এই যে অ্যাট্রিবিউট কি। তো অ্যাট্রিবিউট তো ওপেনিং ট্যাগের ভিতরে লিখতে আমরা জানি। অ্যাট্রিবিউট হচ্ছে কোনো কিছুর বৈশিষ্ট্য নির্ধারক, নির্দেশ। আর অ্যাট্রিবিউটের মানকে বলে ভ্যালু। এই যে প্রতিটা অ্যাট্রিবিউটের কি থাকে, একটা ভ্যালু থাকে। এই যে আমরা কল স্পেন দিছি, কল, কল স্পেন। কল স্পেন হচ্ছে একটা অ্যাট্রিবিউট আর তার ভ্যালু হচ্ছে এই যে মনে করো 2। তো প্রতিটা অ্যাট্রিবিউটের কি থাকে, একটা ভ্যালু থাকে। তো অ্যাট্রিবিউট মানে কি, কিছুর বৈশিষ্ট্য নির্ধারক, নির্দেশ। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে ওয়েবসাইট পাবলিশিং ব্যাখ্যা করো। অর্থাৎ একটা ওয়েবসাইট তুমি কিভাবে পাবলিশ করবা তা ব্যাখ্যা করার কথা বলা হয়েছে। ওয়েব পেজগুলোকে ব্রাউজারে প্রদর্শনের জন্য অর্থাৎ পাবলিশ করার জন্য একটি নির্ভরযোগ্য ওয়েব সার্ভারে হোস্টিং করার প্রক্রিয়া হলো ওয়েবসাইট পাবলিশিং। তো ওয়েবসাইট পাবলিশিং কি, তুমি যে একটা ওয়েবসাইট বানাইছো এটা কি সবাইকে দেখাইবার জন্য তুমি যে প্রক্রিয়া অবলম্বন করবা এটাই হচ্ছে ওয়েবসাইট পাবলিশিং। কারণ তুমি তো ওয়েবসাইট শুধু তুমি নিজে নিজে তৈরি করছো, নিজের কাছে রেখে দিলে হবে না, অন্যদের অবশ্যই তুমি ওয়েবসাইট বানাইছো কোনো কিছু একটা উদ্দেশ্যে। পার্সোনাল উদ্দেশ্য হইলেও আমরা অনেক সময় আমাদের পার্সোনাল ওয়েবসাইট বা পোর্টফোলিও মানুষের সাথে শেয়ার করি। তো এটা কিভাবে পাবলিশ করবা, ওয়েবসাইট পাবলিশ করার জন্য একটি নির্দিষ্ট ওয়েব সার্ভার, কম্পিউটার ও আইপি অ্যাড্রেস প্রয়োজন। মূলত ওয়েবসাইটটি যে সার্ভারে থাকবে সেখান থেকে ব্রাউজারে প্রদর্শনের জন্য আলফানিউমেরিক সম্বলিত একটি আইপি অ্যাড্রেস প্রয়োজন। এই ধরনের আইপি অ্যাড্রেসকে ডোমেইন নেম বলে। এই ডোমেইন নেম ব্যবহার করে ওয়েবসাইটটি পাবলিশ করা হয়। মনে করো এই যে google.com, তো google.com হচ্ছে ডোমেইন, কিন্তু google.com এর কি আছে, একটা কি আছে, আইপি আছে, নিজস্ব আইপি আছে। আইপি গুলোর সংখ্যা আমরা সংখ্যা মনে রাখতে পারি না, তাই আমরা এই যে google.com এরকম ব্যবহার করি। তো এই আশা করি তোমরা এই এই অধ্যায় সম্পর্কে ধারণা আছে, তাই আমি আর এখানে না বলি বিস্তারিত। আর তোমরা যদি সম্পূর্ণ বিস্তারিত ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করবা, আমি চেষ্টা করব যে চ্যাপ্টার 4 নিয়ে সম্পূর্ণ নিয়ে আলোচনা করার। তারপর 3 নম্বরে কি বলছে, 3 নম্বরে বলছে যে উদ্দীপকে উল্লেখিত ওয়েব পেজটি তৈরির জন্য HTML কোড লিখো। তো HTML কোড তো আমরা বরাবরের মতো কি করি আমরা করব, অলরেডি আমরা এই যে উদ্দীপকটা বিশ্লেষণ করে ফেলেছি। তো এখন আমরা প্র্যাকটিক্যাল করব। ওকে, আমরা সবসময় HTML এবং HTML এই যে অধ্যায় 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 4, 5, 6 এইগুলা প্র্যাকটিক্যাল করে দেন আমরা বোঝার চেষ্টা করব। তাহলে আমার সামনে আউটপুটটা কি বা আমার চোখের সামনে কি হচ্ছে আমি সবকিছু বুঝতে পারবো। আমরা শুধু খাতায় না লিখে যদি কারো ল্যাপটপ বা মোবাইল থাকে তাহলে আমরা অবশ্যই কি করব, প্র্যাকটিক্যাল দেখবো বিষয়গুলো, ঠিক আছে। তো এখন আমরা চলে যাবো কোথায় একটা তো প্রথমে আমরা কি নিব, লিখবো যে ব্রাউজারে গিয়ে লিখবো রান HTML ইন অনলাইন, রান HTML ইন অনলাইন। তারপর এই যে প্রোগ্রামে যে চলে যাব। তারপর আমার জাভাস্ক্রিপ্ট দরকার নাই, CSS এর দরকার নাই, এগুলা অতিরিক্ত, এটাও দরকার নাই। ডক টাইপ তো রাখা যাইতো, ওকে ডক টাইপটা রাখি, কারণ ডক টাইপ হচ্ছে HTML এর 5 এর লেটেস্ট ভার্সন বোঝানোর জন্য ডক টাইপ ইউজ করা হয়। ডক টাইপ কিসের জন্য ইউজ করা হয়, HTML এর লেটেস্ট ভার্সন বোঝানোর জন্য। তো এখানে টাইটেল নামটা দিয়ে দিই যে বরিশাল বোর্ড HTML, বরিশাল বরিশাল বোর্ড HTML। ওকে, তারপর এগুলো আমরা কি করব, এই যে জাভাস্ক্রিপ্ট তো দরকার নাই, আগে বলছি, একদম ক্লিন করে নিলাম। ওকে, একদম ক্লিন করে নিলাম। এখন আমরা এখানে লিখবো। তো টেবিলটা আমি অলরেডি ব্যাখ্যা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। টেবিল তৈরি করার জন্য প্রথমে আমরা কি নিব, টেবিল নামের একটা ট্যাগ নিব। টেবিল তৈরি করার জন্য আমরা কি নিব, এই টেবিল নামের কি নিব, একটা ট্যাগ নিব। ওকে, তো প্রথমে আমরা কি নিব, এই যে একটা কি নিব,
টেবিল নামের একটা ট্যাগ নিব কি টি এ বি এল ই টেবিল। আর তারপর হচ্ছে এই যে ক্লোজিং ক্লোজিং টি এ বি এল ই টেবিল। তো টেবিলের তারপর কি তোর টিআর কয়টা বলছিলাম, টিআর কিন্তু তিনটা, তো আমি তিনটা টিআর নিয়ে নিই। এই যে টিআর, তারপর ক্লোজিং টিআর, তো একটা নিলাম, দুইটা নিলাম, তিনটা নেওয়া শেষ। ওকে, তো এই যে এখানে নিলাম একটা, এখানে নিলাম দুইটা, তিনটা শেষ। এখন এই যে প্রথম টিআর এর ভিতরে কি ছিল আমরা যদি লক্ষ্য করি, yahoo.com, আর এখানে কল স্পেন কত ছিল 2। তো আমরা দিয়ে দিব কি টিআর এর ভিতর কি দিব টিডি, টিআর এর ভিতর কি দিব টিডি, তারপর হচ্ছে এই যে ক্লোজিং 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 টিডি। আর এখানে অবশ্যই কি দিয়ে দিব একটা yahoo.com, যেহেতু .com এটা অবশ্যই কি আকারে থাকবে, লিংক আকারে থাকবে, তাই আমরা কি করব এর ভিতরে দিব এ, তারপর href ইকুয়াল দিব কি দিব yahoo.com, তারপর হচ্ছে এই যে তারপর এখানে দিব কি yahoo.com, তারপর ক্লোজিং তারপর ক্লোজিং এই যে টিডি তো আমি আগে ক্লোজ করে দিছি, তো এটা কিন্তু হয়েছে। এখন তারপর হচ্ছে আমার এখন এখানে কত কল স্পেন কত, আচ্ছা আমার কিন্তু টেবিল এখন আসে নাই, তো টেবিল আসার জন্য আমি টেবিলের কিছু অ্যাট্রিবিউট ইউজ করব। কি অ্যাট্রিবিউট ইউজ করব, এই যে বর্ডার, টেবিলের বর্ডার করতে হবে BORDER, বর্ডার ইকুয়াল দিব কত, বর্ডার ইকুয়াল দিব 1। ওকে, তারপর দিব যে সেল, তারপর দিব কি সেল স্পেসিং, সেল সেল স্পেসিং দিব কত, সেল স্পেসিং দিব 0। এখনো তো টেবিল আসলো না, কেন আসলো না, বর্ডার দিলাম বর্ডার 1, তারপর দিলাম সেল সেল স্পেসিং দিলাম 0, তারপর টিআর দিলাম। ওকে, এখন আরেকটা নিয়ে দেখি কি অবস্থা। এই যে দ্বিতীয় টিআরে আমরা কিনছিলাম, দ্বিতীয় টিআরে ছিল দ্বিতীয় টিআরে দ্বিতীয় টিআরে ছিল দুইটা টিডি, একটা ছিল রোজ ডট জেপিজি, আর একটা হচ্ছে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট। তো এগুলো আমরা লিখি, প্রথম টিডি, তারপর হচ্ছে ক্লোজিং টিডি। তো এখানে আমরা দিব যে এর পরে কি হচ্ছে সুপার, এর উপরে কি ছিল বি ছিল, তাহলে উপরে তোলার জন্য আমরা কি ইউজ করি SUP, তারপর হচ্ছে বি, তারপর আবার হচ্ছে SUP, তারপর হচ্ছে আবার হচ্ছে সি, অর্থাৎ সুপারস্ক্রিপ্ট বি, সুপারস্ক্রিপ্ট সি, তারপর ক্লোজিং SUP, তারপর হচ্ছে আবার ক্লোজিং SUP। আর টিডি তো আমরা ক্লোজ করে দিছি, এখন দেখি কি দেখায় আউটপুট। তারপর আরেকটা টিডি নিব এখানে রোজ টিডি, তারপর হচ্ছে ক্লোজিং টিডি। এখন রোজ এখানে কি দিব যে রোজ ডট, এখানে আইএমজি ইউজ করবো একটা, তারপর আইএমজি ইউজ করার জন্য আমরা কোন ট্যাগ ইউজ করব, এই যে IMG, তারপর SRC ইকুয়াল, তারপর হচ্ছে এই যে ROS রোজ ডট জেপিজি। এটা তো একটা ডেমো, যেহেতু আমাদের ইমেজ নাই, তো কি করে দিব ক্লোজ করে দিব। আর এখানে দিব কি যে এই যে লিখে দিব, এখানে টেক্সট হবে যে রোজ ডট জেপিজি, ROS রোজ ডট জেপিজি। আচ্ছা আমার টেবিল না আসার কারণ কি, TABL টেবিল, বর্ডার 1, সেল স্পেসিং 0, সবকিছু তো ঠিক আছে, বাট টেবিলের ইয়েটা আসলো না কেন, রিজন TABLE টেবিল, বর্ডার 1 BOR, এই যে বর্ডার আর BORD আর দেই নাই, এই তো এখন একটা টেবিলের একটা ভাইব চলে আসছে। তারপর হচ্ছে সেল স্পেসিং 0 দিলাম। এখন তারপর আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে যে H2SO4, তারপর সর্বশেষ টিআরে আমরা কি দিব, এই যে আরেকটা টিআর আছে, এখানে দিব আমরা H2SO4, এই টি টি টিডি, তারপর হচ্ছে ক্লোজিং টিডি, আর এখানে আমরা দিব H2SO4,
টুটা হচ্ছে নিচে, তো নিচের জন্য আমরা কি ইউজ করি সাব, এইচ পরে হচ্ছে এস ইউ বি সাব, তারপর হচ্ছে টু এইচ টু এস ও নর্মাল এস এইচ টু ক্লোজিং এস ইউ বি, তারপর হচ্ছে এস ওটা নর্মাল, তারপর হচ্ছে আবার কি যে ফোরটা আবার নিচে, তারপর আবার কি দিব এই যে এস ইউ বি এস ইউ বি, তারপর হচ্ছে ফোর, তারপর হচ্ছে ক্লোজিং এস ইউ বি, টিডি টা ক্লোজ করা আছেই। তো এখন দেখি কি আউটপুট দেখায়। এই যে আউটপুট এখানে দেখা যাইতেছে। তো এখানে কিছু কারেকশন বলতে এই যে রো স্পেন ইয়াহু ছিল, ইয়াহুতে কত ছিল, কল স্পেন ছিল কত 2, তো ইয়াহু আমরা কোথায় এই যে এখানে, এখানে আমরা এই টিডি তে দিয়ে দিব কি কল স্পেন 2, এই টিডি তে কি দিয়ে দিব কল স্পেন 2 সিও এল এস পি এন কল এস পি এন কল স্পেন দিয়ে 2 দিয়ে দিব। এই তো হয়ে গেছে। আর এটার অ্যালাইনটা একটু সেন্টার করে দিই, এটার অ্যালাইন সেন্টার করে দিই, এ এল আই জি এন অ্যালাইন সেন্টারে, যে অ্যালাইন সেন্টার করে দিলাম, কারণ এটা কিন্তু সেন্টারে ছিল। আমরা যদি চিত্রের দিকে যে এটা কিন্তু সেন্টারে ছিল। তারপর এ বি সি এগুলা দেখি কি অবস্থা আছে। আর এই যে রোজ রোজ ডট জেপিজি এটা হচ্ছে একটা ইমেজ, ইমেজ প্রদর্শন করবে এখানে। তো এটা ছিল র স্পেন 2, আমরা এটাকে র স্পেন 2 করে দিব। এই যে এখানে এখানে আমরা কি করে দিব র স্পেন আর র এসপি র স্পেন 2, এই যে র স্পেন 2 করে দিলাম। আর H2SO4 H2SO4 এটা ঠিক আছে নাকি, বাকিগুলো সবই ঠিক আছে। এখন আমরা চাইলে এটা কি করতে পারি যে এই যে না ঠিক আছে, এই তো এটাই ছিল আউটপুট ওর। তো এখন আমরা কি করব এই যে এইটা কি করব, এইটা আমরা আমাদের কোডে পেস্ট করে দিব। তো আমরা কি করব কন্ট্রোল এ সিলেক্ট করব, কন্ট্রোল সি, তারপর আমরা এই যে আমাদের এখানে এখানে কি করে দিব পেস্ট করে দিব। এই তো ছিল এই চ্যাপ্টার যে HTML, এই যে কত নাম্বার 3 নাম্বারের 3 নাম্বারের সলিউশন, 3 নাম্বারের সলিউশন আমরা পেয়ে গেছি এখানে। এখন আমরা 4 নাম্বার কি বলছি যে 4 নাম্বারে এই যে 4 নাম্বারে কি বলছে, 4 নাম্বারে বলছে যে টেবিলটির প্রথম সারির উপাদান এবং দ্বিতীয় সারির উপাদান সংশ্লিষ্ট ট্যাগদের গঠন লেখো এবং এদের গুরুত্ব আলোচনা করো। গুরুত্ব আলোচনা করার কথা বলা হয়েছে। ওকে, তো এই তো এখানে 4 উদ্দীপক উল্লেখিত ওয়েব পেজ তৈরিতে ব্যবহৃত HTML ট্যাগগুলো টেবিলটির প্রথম সারির উপাদান এবং দ্বিতীয় সারির উপাদান সংশ্লিষ্ট ট্যাগদের গঠন এদের গুরুত্ব নিচে দেওয়া হলো। তো এই যে টিআর টেবিল রো, এটি একটি টেবিলের সারি বা রো তৈরিতে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে টিডি, এটি একটি টেবিলের সেল তৈরিতে ব্যবহৃত হয়। একটি তারপর হচ্ছে যে টিআর ট্যাগের মধ্যে অনেকগুলো টিডি থাকতে পারে। এই যে টিআর ট্যাগের মধ্যে কি থাকতে পারে, অনেকগুলো টিডি থাকতে পারে। আইএমজি এসআরসি ইউআরএল অর্থাৎ ট্যাগ, এই ট্যাগ একটি ইমেজ প্রদর্শন করতে পারে। তো ইমেজ দেখানোর জন্য আমরা কি ইউজ করি আইএমজি ইউজ করি। আর এইচটিএফ এটা তো লিংক যুক্ত করার জন্য এইচরেফ। তারপরে এই ট্যাগ এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। এই ট্যাগ একটি হাইপারলিংক তৈরিতে ব্যবহৃত হয় যা ব্যবহারকারীকে এক পৃষ্ঠা থেকে অন্য পৃষ্ঠায় নিয়ে যায়। href অ্যাট্রিবিউট লিংকের মধ্যে গন্তব্য ইউআরএল নির্ধারণ করে, অর্থাৎ ইউআরএল আমরা যেই লিংক দিব এটা কি করবে নিয়ে যাবে, এটা নিয়ে যাবে ক্লিক করলে। তারপর হচ্ছে সুপ দিয়ে আমরা কি করি সুপার স্ক্রিপ্ট লেখাকে উপরে উঠানো নির্ধারণে এটি ব্যবহৃত হয়। তো এই তো ছিল যে প্রথম সারি এবং দ্বিতীয় সারির কি যে ট্যাগগুলোর উদাহরণ। তো দ্যাটস ইট। প্রশ্ন 7, তো তোমরা ভিডিওটা অবশ্যই রোটেট করে দেখবা, যদি লম্বা না বাসে স্পষ্ট বোঝা না যায় তখন রোটেট করে দেখবা। ওকে, প্রশ্ন 7 এখানে আমরা দেখতে পাইতেছি s 5 প্লাস 10 প্লাস 15 প্লাস ডট 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 এভাবে চলতে থাকবে, n পর্যন্ত চলতে থাকবে। তো এটা একটা হচ্ছে সিরিজ বা ধারা। এই যে সিরিজ SRIE সিরিজের এস, তো সিরিজ বা বাংলাতে আমরা ধারা বলতে পারি। এটা 2026 সালের এইচএসসি শিক্ষার্থীদের জন্য খুব খুব বেশি গুরুত্বপূর্ণ। তো প্রথম প্রশ্ন কি বলছে আমরা দেখি যে অপারেটর কি। তো এই যে অপারেটর ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম উপাদান, ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম উপাদান, ভেরিয়েবল
বা ফাংশনগুলো একে অপরের সাথে কিছু সংখ্যক চিহ্নের মাধ্যমে সংযুক্ত হতে পারে, এদেরকে অপারেটর বলে। যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, তারপর হচ্ছে স্ট্যাটিক, তারপর হচ্ছে রিমাইন্ডার, লজিক্যাল এন্ড ইকুয়াল ইত্যাদি। এগুলোকে একসাথে কি বলে? অপারেটর বলে। তারপর 2 নম্বর প্রশ্ন কি বলছে? 0 1 অর্থাৎ 0 0 1 দিয়ে লেখা ভাষা ব্যাখ্যা করে। তো 0 1 দিয়ে লেখা ভাষা হচ্ছে মেশিন ভাষা, আমরা জানি। এই যে উত্তর, 0 1 দিয়ে লেখা ভাষা হলো মেশিন ভাষা। অর্থাৎ মেশিন বলতে এখানে কম্পিউটারকে বোঝানো হয়েছে। আমরা ডিজিটাল ডিভাইস হিসেবে আমরা কম্পিউটারকে ধরবো। কম্পিউটার প্রসেসর বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন হিসেব করে। বাইনারি সংখ্যা পদ্ধতিতে কেবল 2টি অঙ্ক রয়েছে, 0 এবং 1। 0 এই 2টি অঙ্ক ব্যবহার করেই প্রসেসরের জন্য বিশেষ সংকেত তৈরি করা হয়। 0 এবং 1 দিয়ে তৈরি যে প্রোগ্রাম থাকে বলে মেশিন কোড। অর্থাৎ মেশিন কোড কাকে বলে? 0 এবং 1, অর্থাৎ 0 এবং 1 দিয়ে তৈরি প্রোগ্রামকে কি বলে? মেশিন কোড বলে। আর এই ভাষাটিকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। কম্পিউটারের জন্য মেশিন কোড খুব সহজবোধ্য হলেও মানুষের জন্য মেশিন ল্যাঙ্গুয়েজ কোড পড়া দুঃসাধ্য ব্যাপার। কারণ কোডে কেবল 0 আর 1 থাকে। তাই মানুষের পক্ষে এই ভাষার বড় প্রোগ্রাম তৈরি করা অসম্ভব বলা চলে। মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামও বলা হয়। মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে কি বলা হয়? অবজেক্ট প্রোগ্রামও বলা হয়। মেশিনের ভাষা যেহেতু মেশিনের নিজস্ব ভাষা, তাই এটিকে অনুবাদের প্রয়োজন হয়। এটা একটা সুবিধা যে অনুবাদকের প্রয়োজন হয় না। কিন্তু আমরা দেখি 0 1 0 1 1 0 1 0 এরকম অসংখ্য যদি 1010 হয়, তাহলে আমরা মনে রাখতে পারবো না এবং দেখতেও সুন্দর না। তাই আমরা এটা ব্যবহার করবো না আর কি। ওকে, আমরা অনেক কিছু আমাদেরকে মনে রাখার প্রয়োজন হয় বা তাই, কিন্তু এই 0 এবং 1 এর সহিত যদি থাকে তখন আমরা মনে পড়তে পারি না, প্লাস পড়তেও আমাদের অসুবিধা হয়। তখন দেখি 3 নম্বর প্রশ্ন কি বলছে? উদ্দীপকের দ্বারাটি প্রোগ্রামের জন্য অ্যালগরিদম লেখো। এই যে এখানে একটা এটা দেওয়া আছে, এটার জন্য আমরা কি লিখবো? একটা অ্যালগরিদম লিখবো। তো এটা একটা হচ্ছে দ্বারার অ্যালগরিদম, ঐতিহাসিক ওই দ্বারার অ্যালগরিদমটা এখানে আমরা লিখে দিব। তো এখন আমরা এটার কি লিখবো? অ্যালগরিদম লিখবো। তো চলো আমরা এখন সমাধানে যাই। ওকে, তো অ্যালগরিদম তো এইভাবে লিখে দিবা যে 5 10 15 এই ধারাটির প্রোগ্রামের জন্য অ্যালগরিদম নিম্নরূপ। তো প্রথমে অ্যালগরিদমের প্রথমে আমরা কি করব? স্টেপ 1 এস স্টেপ স্টেপ কত দিব? স্টেপ 1। স্টেপ 1 এ কি? স্টেপ 1 এ আমরা দিব strt স্টার্ট। তারপর হচ্ছে স্টেপ স্টেপ 2 তে আমরা কি দিব? স্টেপ 2 তে আমরা দিব যে ইনপুট ইনপুট হচ্ছে n। তারপর হচ্ছে স্টেপ 3 স্টেপ 3 তে আমরা কি দিব? স্টেপ 3 হচ্ছে s ইকুয়াল টু কত দিব? s ইকুয়াল 0 এবং i ইকুয়াল টু কত থেকে শুরু হয়েছে? তো i এর কত থেকে শুরু হয়েছে? এটা 5 থেকে শুরু হয়েছে, তো i এর মান দিলাম 5। দেখুন 3 নাম্বার স্টেপ 4। স্টেপ 4 একটু কাজ আছে। স্টেপ স্টেপ 4 এ আমরা কি করব? যে এই যে ইফ i এর ভ্যালু কত? i এর ভ্যালু কত হবে? এই যে লেস দেন ইকুয়াল n যদি হয়, তাহলে কয়টা কাজ হবে এখানে? 2টা কাজ হবে। কয়টা কাজ হবে? 2টা কাজ হবে এখানে। যদি i এর ভ্যালু কি হয়, তাহলে এখানে কয়টা কাজ হবে? 2টা কাজ হবে। এই যে 1 নাম্বার হবে যে যদি yes হয়, যদি yes হয় তাহলে কি হবে? গো টু স্টেপ গো টু স্টেপ 5। আর যদি নো হয় তখন কি হবে? যদি নো হয় তখন কি হবে? গো টু স্টেপ 6 গো টু স্টেপ 6। ওকে, তো এখন আমরা কি করব? এখন এই যে স্টেপ 5 লিখবো কি? স্টেপ 5 এ গিয়ে লিখবো যে 2টা কাজ করবে, যেহেতু সিরিজের যোগফল s ইকুয়াল টু s প্লাস i। আর আরেকটা কি বলবে? যে i এর ভ্যালু কত করে বাড়ছে না কমতেছে, এটা বলে দিব। তো এখানে i এর ভ্যালু কত করছে? i ইকুয়াল i প্লাস 2, এখানে হবে 5। যেহেতু i এর ভ্যালু 5 করে বৃদ্ধি পাইতেছে, তো এটা হচ্ছে স্টেপ 5। যদি যতবার ইয়াস হয় তখন কি আসবে? যেন স্টেপ 5টা বারবার করতে থাকবে। তারপর আমরা কি করে দিব? এই যে সর্বশেষ করে দিব প্রিন্ট স্টেপ 6 এ আমরা করে দিব কি? স্টেপ 6 এ প্রিন্টএফ বা প্রিন্ট এস সামেশন। সর্বশেষ কি করে দিব? স্টেপ 7 আমরা কি করে দিব? যেহেতু স্টার্ট করছিলাম তাহলে অবশ্যই তাকে কি করতে হবে? স্টপ করতে হবে। তো এই তো ছিল
এই তো ছিল যে সৃজনশীল 7-এর অ্যালগরিদম। ওকে, সিরিজের অ্যালগরিদম। তো এখানে আবার যদি বলি এস সমান সমান 0, কারণ প্রাথমিক অবস্থায় যোগফল কত থাকবে, 0 থাকবে, এবং আই এর ভ্যালু কত থেকে শুরু হয়েছে, 5 থেকে শুরু হয়েছে। তারপর আই এর ভ্যালুটা যদি যতক্ষণ পর্যন্ত এন এর সমান না হয়, এন এর সমান বা ছোট হয়ে যায়, যত সময় ছোট অথবা সমান হয় ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। যদি ইয়েস হয় তাহলে যাবে স্টেপ 5 গিয়ে এই কি করবে, এস যোগ করবে এবং কত করে বৃদ্ধি করবে, আই এর মান 5 করে বৃদ্ধি করবে। আর যদি নো হয় তো গো টু স্টেপ 6 এ গিয়ে করবে প্রিন্ট এস এর ভ্যালু প্রিন্ট করে দিবে। তারপর গো টু স্টেপ, তারপর হচ্ছে আমরা কি করে দিব, স্টপ করে দিব। তো এই তো ছিল 3-এর উত্তর। এখন আমরা কি দেখবো, 4 নম্বরে কি বলছে, 4 নম্বরে বলছে যে হোয়াইল লুপ ব্যবহার করে এস এর মান নির্ণয়ের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখো। তো এখানে স্পেসিফিক ভাবে বলে দিছে কোন লুপ, হোয়াইল লুপ যেহেতু বলে দিছে তাহলে আমাদেরকে হোয়াইল লুপ দ্বারাই করতে হবে। তো এইভাবে একটু লিখে দিবা যে হোয়াইল লুপ ব্যবহার করে এস এর মান নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম লেখা হলো বা নিম্নরূপ। তো আমরা প্র্যাকটিক্যাল দেখবো অবশ্যই, তার জন্য একটা ব্রাউজার যাবা, ব্রাউজারে গিয়ে লিখবা রান সি ইন অনলাইন। তারপর রান সি ইন অনলাইন লিখলে তারপর প্রোগ্রামিং আসবে। আমি সবসময় এটাই প্র্যাকটিস করি বলতে তোমাদেরকে যখন দেখাই তখন প্র্যাকটিস করি, এটাতেই প্র্যাকটিস করে দেখাই। তো তোমরা এটাতে দেখতে পারো। কোনো শুধু ইন্টারনেট কানেকশন থাকলে হবে। তো প্রথমে আমরা কি করব, ইনিশিয়াল এটা তো হচ্ছে এই যা দেখতে পাইতেছো স্ক্রিনে, এটা হচ্ছে একটা সি প্রোগ্রামিং এর একদম বেসিক স্ট্রাকচার। তো প্রথমে আমরা কি দিব, ইন্ট আই এর ভ্যালু কত, আই 5 থেকে শুরু হয়েছে। তারপর একটা কি নিব, এন নিব। তারপর হচ্ছে সামের ভ্যালুটা প্রথম অবস্থায় কত থাকবে, 0 থাকবে। তারপর আমরা কি দিব, যে প্রিন্ট এফ ইউজার থেকে একটা কি নিব, ইনপুট নিব। তারপর জন্য ইউজারকে একটা আউটপুট দেখাইলাম, ইন্টার দা ভ্যালু অফ ইন্টার দা ভ্যালু অফ এন। তো ইউজারকে বললাম তুমি এন এর ভ্যালু দাও, তো ওই আউটপুট দেখতে পারবে এসে। তারপরে কি করব, এই ইউজার যে ইনপুটটা দিবে, ওকে, এইটা আমরা কি করব, গ্রহণ করব। তা কি দিয়ে গ্রহণ করব, এসসিএন স্ক্যান এফ। তারপর এটা কি করব, এই যে পার্সেন্টেজ ডি, ওকে, লোকেশন বলে দিব এন্ড এন। ওকে, তারপর আমরা পেয়ে গেলাম। এখন আমরা কি চালাবো, এই যে যদি আউটপুটটা একটু রান করাই, এই যে ইন্টার দ্য ভ্যালু অফ এন, সাপোজ আমি 5 দিলাম, তো রান করছে, কিন্তু এই যে আমি তো লুপ চালাই নাই। তো এখন কি করব, লুপ চালাইবো। তো লুপ চালানোর জন্য কোন লুপ ইউজ করতে বলছে, হোয়াইল লুপ। তার জন্য প্রথমে আমরা দিব হোয়াইল, তারপর হোয়াইল হোয়াইল অর্থাৎ যখন মানে কি শর্ত, আই লেস দেন ইকুয়াল কত, লেস দেন ইকুয়াল এন, তখন কি হবে, যদি হয় তাহলে এসইউএম সাম ইকুয়াল টু কত হয়, সাম প্লাস আই, আর আই এর ভ্যালু কত করে বাড়বে, আই প্লাস 5। এই তো শেষ। এখন এই যে কি করব, এই যে প্রিন্ট এফ সাম অফ দ্য সিরিজ ইজ দ্য সাম অফ দ্য সিরিজ ইজ পার্সেন্টেজ ডি। তারপর হচ্ছে এই যে এখানে এস টা বলে দিবে। এখন আমরা আবার রান করি, কিছু একটা ভুল করছি, প্রিন্ট এফ, তারপর হচ্ছে প্রিন্ট এফ কোন জায়গায় ভুল করলাম, সাম ইকুয়াল টু প্লাস প্রিন্ট এফ এটা ঠিক আছে। সাম অফ দ্য সিরিজ ইজ পার্সেন্টেজ ডি। তারপর হচ্ছে এস এস সরি, এখানে এস না, এখানে আমি সাম যেহেতু দিছি, এখানে কি দিতে হবে, এসইউএম সামই দিতে হবে, কারণ সি হচ্ছে কেস সেনসিটিভ। তো আবার রান করি, এখন কোনো ভুল নাই। তো সাপোজ আমি দিলাম যে আমাদের সিরিজের দাঁড়াটি কত ছিল, এই যে 5 প্লাস 10 প্লাস, এখানে 1 2 3 4 তিনটা দেওয়া, আমি 5 দেই। দেখি বলছে কি এন্টার দ্য ভ্যালু অফ এন, তো এন দিলাম 5। তো যদি আমি 5 দিই, দ্য সাম অফ দ্য সিরিজ ইজ 5, নো, তার মানে আমার হয় নাই, কোনো এক জায়গায় আমি ভুল করছি। কি ভুল করছি এটা অবশ্যই আমাদেরকে খুঁজে বের করতে হবে। আই এর ভ্যালু কত, আই এর ভ্যালু 1, সাম অফ দ্য সিরিজ 5 তো হওয়ার কথা না, কারণ সাম প্লাস আই, এটাও ঠিক আছে। আই এর ভ্যালু 5 প্রিন্টারতে এন, এটাও ঠিক আছে। পার্সেন্টেজ এন হোয়াইল আই লেস দেন ইকুয়াল এন। তারপর হচ্ছে এই না, ঠিক আছে, এটা ঠিক আছে। এখন আমি যদি, কারণ 5 থেকে তো আমার শুরু হয়েছে, তো 5 এর সাথে যদি আমি যোগ করি, ঘুরে ফিরে আমার কত হবে, 5 নাম্বারটাই তো 1 নাম্বার। তো এটা
এখন আমি মনে করো কত পর্যন্ত চাইতেছি, এই যে আরো বেশি, সাপোজ আমি 10 দিই, 10 দিলে কিন্তু তখন 10 আর 5 যোগ করলে 15 হওয়ার কথা, দেখি কত হয়। এই যে 15 হয়েছে, তার মানে আমার কিন্তু ইয়াটা হয়েছে। ওকে, এখন এটা একটু তুলনটা একটু এখানে দিলে সুন্দর দেখায়, এখানে দিয়ে দিই। তো এখন আমার মানে আমি দিই, এখন দিই কত, 25 দিই। তো 25 পর্যন্ত যদি যোগ করি তাহলে কত, এই যে 75 হবে। ওকে, কিভাবে 75 হবে আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এই যে এইভাবে যদি যায় 5, 10, 15, 20, কততম যদি ইয়াতম যায়, কত 25তম যায়, তাহলে তার যোগফল কত হবে, হবে 75। ওকে, তো এই তো ছিল সি প্রোগ্রাম, খুব একদম একটা সহজ। তো আমরা এখন কি করব, এই এটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, কন্ট্রোল এ, তারপর কন্ট্রোল সি, তারপর আমরা কি করব, আমাদের এখানে কি করে দিব, এই যে পেস্ট করে দিব। ওকে, এই তো পেস্ট করে দিলাম। তো এই তো ছিল আহ, এই তো ছিল এই যে 7 নং সৃজনশীলের 7 নং সৃজনশীলের 4 নম্বর প্রশ্ন 8, যেটা পঞ্চম অধ্যায় থেকে এসেছিল। তো এখানে দৃশ্যকল্প, একটা দৃশ্যকল্প আর একটা দৃশ্যকল্প, দুইটা দৃশ্যকল্প দেওয়া আছে। তো প্রথম দৃশ্যকল্প কি বলছে, 4 একটি জোড় সংখ্যা এবং 45 একটি বেজোড় সংখ্যা। তো জোড় সংখ্যা এবং বেজোড় সংখ্যা তোমরা চেনার কথা, যে 2 দ্বারা ভাগ যায় তাহলে এটা জোড়, আর যদি 2 দ্বারা ভাগ না যায় তাহলে এটা বেজোড়। ভাগ যায় বলতে আমি কি বুঝাইছি, মনে করো 4, 4কে যদি আমি 2 দ্বারা ভাগ করি, তখন 2 দুগুণা কত হবে, 2 দুগুণা 4 হবে। এই যে এই ভাগশেষ কি আসছে, 0 আসছে, তার মানে এটা কি, এটা হচ্ছে জোড়। আর যদি না আসে তাহলে এটা বেজোড়। ওকে, এখানে যদি 1 বা আরো কিছু আসে তাহলে এটা বেজোড়। আর দৃশ্যকল্প 2 কি বলছে, যে এ ও বি দুইটি পূর্ণ সংখ্যা। ওকে, দুইটা পূর্ণ সংখ্যা বুঝলাম, এ একটা বি একটা, দুইটা পূর্ণ সংখ্যা, এবং ডি এদের লসাগু, হচ্ছে লসাগুর কথা বলছে। তো লসাগু নির্ণয় করার তো তোমরা জানো, মনে করো আমি 2 আর 3 এর লসাগু নিলাম। তো আমরা কি করি, এইভাবে তো যায় না, দুইটাই মৌলিক, মৌলিক হলে আমরা কি করে দিই, গুণ করে দিই। তো 3 দুগুণা 6। তো 3 আর 2 এর লসাগু কি, মনে করো এই যে 2 হচ্ছে এ ইকুয়াল টু 2, এবং বি ইকুয়াল টু 3, এবং ডি ইকুয়াল টু লসাগু হবে 3 দুগুণা কত, 6। এইভাবে এইটার কথা এখানে বলা হয়েছে। তারপরে আমরা প্রশ্ন যদি দেখি, প্রথম প্রশ্ন কি, কম্পাইলার কি, চলকের নামকরণের সরি কম্পাইলার কি, এই যে হচ্ছে কম্পাইলার। কম্পাইলার এক প্রকার অনুবাদক যা দ্বারা উচ্চস্তর ভাষাকে একসাথে একসাথে অনুবাদ করা যায়। উচ্চস্তরের ভাষাকে একসাথে, উচ্চস্তরের ভাষাকে কি করা যায়, একসাথে অনুবাদ করা যায়। উচ্চস্তরের ভাষাকে কি করা যায়, এই যে একসাথে অনুবাদ করা যায়। তো কম্পাইলার কি, এক ধরনের অনুবাদক সফটওয়্যার বা প্রোগ্রাম বলতে পারো। তারপর হচ্ছে 2 নম্বর কি বলছে, যে চলকের নামকরণের সময় কিছু নিয়ম মেনে চলতে হয়, ব্যাখ্যা করো। এটা তো অনেকবার আসছে, 2025 সালের অনেক বোর্ডে আসছে। তো 2026 সালের জন্য এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। ওকে, সি ভাষায় চলকের নামকরণের কিছু নিয়ম কারণ মেনে চলতে হয়, কারণ এটি একটি কেস সেন্সিটিভ প্রোগ্রামিং ভাষা। কেস সেন্সিটিভ বলতে এই যে মনে করো, এই যে কেস সেন্সিটিভ ভাষা করে তোমরা বুঝতে পারো, এই যে মনে করো আমি লিখলাম RAZIB, আর এখানে দিলাম RAZIB, এই যে আরটা ছোট হাতের দিছি, এটা অন্য একটা অর্থ প্রকাশ করে, এই যে আট বড় হাতের দিছি এটা অন্য একটা অর্থ প্রকাশ করে, দুটো একই অর্থ প্রকাশ করে না। এটাই, এটা মানে কেস সেন্সিটিভ। সি প্রোগ্রামে বড় হাতের এবং ছোট হাতের অক্ষরগুলো আলাদা অর্থ বহন করে। এছাড়া চলকের নামের মধ্যে সব ধরনের চিহ্ন ব্যবহার করা যায় না। তাই মাই নাম্বারে যেখানে স্পেস, এখানে স্পেস থাকলে হবে না। 1 নাম্বার ও নাম্বারের নামে চলক নামকরণ না করে, এই যে মাই যথাক্রমে যথাক্রমে মাই নাম্বারে যে স্পেস ছাড়া তার নাম্বার 1 1 প্রথমে থাকা যাবে না, 1 পরবর্তীতে দেওয়া যাবে। তারপর হচ্ছে নাম্বার 10 নামে ব্যবহার করতে হবে, অর্থাৎ সংখ্যাগুলো পরবর্তীতে ব্যবহার করতে হবে। এই নিয়মগুলোই মেনে চলতে হয় চলো ডিক্লেয়ার করার ক্ষেত্রে বা ভেরিয়েবল লেখার ক্ষেত্রে। তারপর 3 নম্বর কি বলছে, 3 নম্বর বলছে দৃশ্যকল্প 1 এর ফলাফল পাওয়ার জন্য একটি প্রোগ্রাম বা ফ্লো চার্ট। এই যে দৃশ্যকল্প 1 কি বলছে, জুড়বে জুড়ের ফ্লো চার্ট, একদম ইজি, খুব ইজি। তো আমরা এখন করবো 2 দ্বারা ভাগ দিলে যদি আমরা বাক্সের শূন্য পাই তখন এটা জুড়, আর যদি বাক্সের শূন্য না পাই তাহলে এটা বেজুড়। তো এরকম লিখে দিবা। তো প্রথমে আমরা কি করব, প্রথমেই তো অবশ্যই ফ্লো চার্টের ক্ষেত্রে আমরা কি করি, স্টার্ট। প্রথমে আমরা কি করব, এই যে একটা স্টার্ট নিব, START, স্টার্ট, স্টার্ট নিলাম। তারপর কি দিব, যে যদি ইনপুট গ্রহণ করব, ইনপুট ইনপুট হিসেবে মনে করো এখানে তো দুইটা সংখ্যা দেওয়া আছে, ইনপুট n, আমরা কি দেই, ইনপুট ইনপুট n। তো ইনপুট যদি n হয় তো এখানে আসবে মানে একটা সংখ্যাটাকে কি করব আমরা, এই যে চেক করব, কিভাবে চেক করব,
এই যে একটু আগে যে বললাম ইফ, যদি, যদি সংখ্যাটা, এই যে এন, এন, এই যে মডুলাস, এটা কি মডুলাস বলা হয় বা রিমাইন্ডার বলা হয়। রিমাইন্ডারকে যদি 2 দ্বারা ভাগ করলে যদি ভাগ শেষ করতে হয় 0 হয়, তাহলে যদি ইয়েস হয় তাহলে এদিকে আসবে, নো হলে যাবে এদিকে, নো, আর এদিকে কি ইয়েস। যদি ইয়েস হয় তাহলে তো আমরা এখানে কি করে দিব, এই যে প্রিন্ট করে দিব, প্রিন্ট করে দিব যে প্রিন্ট, PRINT, প্রিন্ট হচ্ছে ইভেন, জোড় সংখ্যাকে ইংরেজিতে ইভেন বলে। আর যদি না হয় তখন আমরা কি বলে দিব, যদি না হয়, নো হয়, তখন আমরা কি করব, নো হলে তো আর এই যে প্রিন্ট, PRINT, প্রিন্ট, প্রিন্ট কি বলে দিব, ও ডবল ডি, অড, অর্থাৎ বেজুর। তারপর আমরা কি করব, এই যে দুইটাকে একসাথে কানেক্ট করে শেষ করে দিব, দুইটাকে একসাথে কানেক্ট করে কি দিব, এই যে দুইটাকে একসাথে কানেক্ট করে শেষ করে দিব। এটা কিন্তু একটা বৃত্ত, ওকে, এটা একটা বৃত্ত। তারপর এখানে কি দিব, এই যে ডিম্বাকার স্টার্ট করছিলাম, এখন কি দিব, স্টপ দিব। তো এটা কিভাবে কাজ করে আশা করি তোমরা বুঝতে পারো। সাপোজ এখন আমি দিলাম 4, 4 কে যদি আমরা 2 দ্বারা ভাগ দেই তাহলে আমরা 4 না, আমি 6 দেই, 6 দিলাম, 6 এখানে আসলো। আসার পর যদি 6 কি, এই যে 6 কে যদি আমি এই যে 2 দ্বারা ভাগ দেই, 2 দ্বারা ভাগ দিলে আমার রিমাইন্ডার কত থাকে, 0 হয় কিনা, এই যে 3 দুগুণা কত, 6। তো আমার এই যে রিমাইন্ডার কত হয়েছে, এই যে 0 হয়েছে, অর্থাৎ এই শর্তটা আমার মানছে। তার মানে আমার কি 6 হচ্ছে একটা বেজুর, সরি জুল। এখন যদি আমি এই যে 25 নেই, 25 নিয়ে আমি এই যে 2 দ্বারা যদি ভাগ দেই তাহলে 2 একে, 2, তারপর হচ্ছে 5, 2 দুগুণা 4। তো এখানে এক অবশিষ্ট থাকে, এটি 0 হয় নাই। যদি 0 হইতো তাহলে 0 জোড় হইতো, যেহেতু 0 হয় নাই তার মানে এটা কি বেজুর, 25 কি একটা বেজুর, এরকম ভাবে এটা কাজ করবে। তো এই তো ছিল এই যে এই যে ওকে, এই তো ছিল এই যে 3-এর ফ্লো চার্ট, 3-এর ফ্লো চার্ট। তো এখন আমরা কি করব, পরবর্তী প্রশ্নটা কি বলছে দেখি তো। পরবর্তী প্রশ্ন বলছে যে লসাগু গসাগু, এই যে লসাগু গসাগু দৃশ্যকল্প 2 এর উল্লেখিত ডি নির্ণয়ের জন্য, ডিটা কি, ডিটা হচ্ছে লসাগু, অর্থাৎ LCM, লিস্ট কমন মাল্টিপল, লিস্ট কমন মাল্টিপল। তো এখন আমরা প্রথমে এটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো, ওকে। প্রথমে আমরা কি দেখবো, প্র্যাকটিক্যাল, যেহেতু সি সি ভাষায় প্রোগ্রাম লেখা বলছে, প্রথমে আমরা কি দেখবো, প্র্যাকটিক্যালি দেখবো। তারপর কি করবো আমরা এখানে এই যে এখানে কি করে দিব, লিখে ফেলবো, ওকে। তো প্রথমে আমরা ব্রাউজারে চলে যাব, ব্রাউজারে গিয়ে লিখবো যে রান সি ইন অনলাইন, ব্রাউজারে গিয়ে কি লিখবো, রান, রান সি ইন অনলাইন। ইন্টার প্রেস করব, প্রেস করার সাথে সাথে programming.com, আমি যেহেতু প্রোগ্রামিং দিয়ে প্র্যাকটিস করি, তো এই যে সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার এখানে দেওয়া আছে, তো এগুলো আমরা রাখবো এরকমই। এই কমেন্টটা ডিলিট করে দিলাম, ওকে। তারপর হচ্ছে এই যে এইগুলা তো আমার দরকার নাই। তো এই তো এই যে বেসিক স্ট্রাকচার এটা। আর সি প্রোগ্রামিং এর ফাইলের এক্সটেনশন তো তোমরা জানো, এই যে ডট সি, এখানে মেইন ডট সি দেওয়া, তোমরা চাইলে তোমরা নাম দিয়ে দিতে পারো। তো প্রথমে আমরা কি করবো, ইনপুট হিসেবে আইএন, এই যে সরি, প্রথমে আমরা দুইটা ভেরিয়েবল, তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, একটা এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে কত, এই যে লসাগুর জন্য ডি, এ ডি বি। তখন আমরা কি করবো, ইউজারকে একটা আউটপুট দেখাবো। কি আউটপুট দেখানোর জন্য আমরা কি ইউজ করি, প্রিন্টএফ, প্রিন্টএফ দেখাবো ইউজারকে যে ইন্টার টু নাম্বার, ইন্টার টু নাম্বার ফর LCM, ওকে, লসাগুর জন্য দুইটা, ওকে বললাম যে লসাগুর জন্য দুইটা লিস্ট লসাগু, এই যে ইংরেজিতে বলে লিস্ট কমন মাল্টিপল। তো ইউজার কি দিল, দিল, তারপর ইউজার থেকে এইগুলা নিব, নেওয়ার জন্য আমরা কি ইউজ করি, স্ক্যান ইউজ করে পার্সেন্টেজ ডি, তারপর হচ্ছে পার্সেন্টেজ ডি, তারপর দুইটা নেওয়ার শেষ, তারপর হচ্ছে এন্ড, এন্ড দিয়ে এ, তারপর হচ্ছে এন্ড দিয়ে, তারপর হচ্ছে বি, যে লোকেশন, মেমোরি লোকেশন বলে দিলাম, এ বি দুইটা নিলাম। তারপরে এখন আমাদের ইউজার থেকে ইনপুট নেওয়া শেষ, এখন আমরা কি করব, চেক করব ইফ, ইফ ইফ এ লেস দেন বি, গ্রেটার দেন বি, যদি বড় হয়, এটা যদি বি থেকে বড় হয় তাহলে এটাকে আমরা কি ধরবো, লসাগু ধরবো। এই যে ডি, ডি সমান সমান, ডি সমান সমান এ, অর্থাৎ এখানে লসাগুটা বড়টাকে কি ধরছি, লসাগু ধরছি। যদি এ বড় না হয়, ইলস যদি না হয়, তাহলে ডি সমান সমান কি হবে, বি, ওকে। এতটুকু হচ্ছে। আচ্ছা, আমি এই কনসেপ্টটা একটু বুঝাবো, তোমরা আবার তো এটা এখন মনে রাখবো যে বড় সংখ্যাটাকে, দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটাকে লসাগু ধরছি প্রথম অবস্থায়, যদি বড় সংখ্যাটা লসাগু হয় তাহলে ঠিক আছে, আর যদি না হয় তাহলে এই যে ছোট সংখ্যাটাকে লসাগু ধরছি। এখন কি করব, একটু এখন এখানে একটা লেবেল ইউজ করবো, লেবেলের একটা নাম দিব এগেইন,
AGIN। এগেন এটা তোমরা যা ইচ্ছে তাই দিতে পারো, তোমার নাম ইউজ করতে পারো, সমস্যা নাই। এগেন এখানে হচ্ছে আসল খেলা, এগেন দিতে পারো। এখন হচ্ছে আবার কি করবো চেক, ইফ ইফ ডি মডিলো, মডিলো কই, ইফ ডি, ডি কে যদি যে লসাগু যা ধরছে তাকে যদি আমরা এই যে প্রথম সংখ্যা দ্বারা মানে এ দ্বারা ভাগ করে যদি ফলাফল 0 পাই, এন্ড এন্ড ডি পার্সেন্টেজ বি ইকুয়াল 0, তাহলে হবে কি, এই যে প্রিন্ট করবো প্রিন্ট এফ, প্রিন্ট এফ, প্রিন্ট এফ করবো কি, দ্য এলসিএম ইজ, দ্য এলসিএম ইজ পার্সেন্টেজ ডি, তারপর এখানে কি বলে দিব, ডি বলে দিব। এখন যদি যদি এটা মানে, ওকে, যদি না মানে তাহলে কি হবে, ইলস, ইলস কি করবো যে ডি প্লাস প্লাস, তারপর দিব কি গো টু AGAIN, গো টু এগেন, তারপর তো শেষ, এই তো কাহিনী শেষ। ওকে, এখন আমরা এই কোডটা রান করে দেখবো যে 2, আমরা তো প্রথমেই আমি বুঝাইছিলাম যে 2 আর 3 এর লসাগু কত হয়, 6 হয়। এখানে আছে কিনা, এই যে 2 আর 3 এর লসাগু আমরা গুণ করে দিলে 3 দুগুণা 6 হয়ে যায়, কারণ 2 ও মৌলিক 3 ও মৌলিক, তো 3 দুগুণা 6। তো এখন আমরা দেখি আমাদের 2 আর 3 দিয়ে দেখি, রান করলাম, কি একটা ভুল করছি, ডি ওইখানে আমি সেমিকোলন দেই নাই, সেমিকোলন দিয়ে অবশ্যই না দিলে ভুল দেখাবে। আর কোনো ভুল করছি কিনা, আর কোনো ভুল করি নাই। ইন্টার দ্য 2 নাম্বার ফর এলসিএম, আমি প্রথমে দিলাম 2, তারপর দিলাম কত, 3, তো 2 3 যা, দ্য এলসিএম ইজ 6, তো এই যে 6 হইলো, কিভাবে হইলো, এখন চলো এটা আর একটু বিস্তারিত বলি। মনে করে আরো দিলাম 5 6, 5 আর 6 লসাগু আমরা জানি, 5 6 30, দিলাম এই যে 5, তারপর দিলাম 6, এই যে 5 30 তো লসাগু কাজ করছে সাকসেসফুলি, আমরা কোড রান করতে পারছি, কোনো ভুল হয় নাই। এখন এই কোডটা আমি কি করব, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, কন্ট্রোল সি, তারপর হচ্ছে আমরা এখানে এই যে পেস্ট করে দিব। ওকে, তখন এই কোডটা আমি আবার একটু ব্যাখ্যা করি, এই কোডটা আবার আমি একটু ব্যাখ্যা করি। ওকে, ওকে, এই যে প্রাথমিক অবস্থায় আমি যদি প্রাথমিক অবস্থায় আমি এই যে 2 আর 3 নিলাম, তো 2 আর 3 এর মধ্যে এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তো 2 আর 3 এর মধ্যে বড় কোনটা, বড় হচ্ছে 3। তো প্রথম, তার মানে আমার এই যে লসাগু এলসিএম, অর্থাৎ এখানে ডি ধরতে বলা হয়েছে, তাহলে আমার ডিটা কত হবে, ডি সমান সমান 3 হবে। এই যে এখানে আমি এই লাইন দ্বারা এটাই বুঝাইছি। এই যে এখানে এ কি বড়, এ বড় না, তার মানে এখন কি, এই যে বি বড় হলে কি যাবে এখানে, অর্থাৎ আমি 3টাকে লসাগু ধরছি, লসাগু ধরে এখানে একটা লেভেল বলছি। এখন এখন এই লাইনে কি বলছে যে এই যে এই লাইনে আইসা এই যে লসাগু কত ধরছি, 3, লসাগু কত ধরছি আমি, এই যে 3 ধরছি, তো 3কে আমি এই যে 3কে আমি কত দ্বারা ভাগ দিব, 3কে আমি এই যে এ এর মান কত, 2, 2 কে 2 দ্বারা ভাগ দিব। তো যদি ভাগ দেই তাহলে অবশ্যই কত হতে হবে, 0 হতে হবে। তো আমি যদি ভাগ দেই যে 2 একে 2 একে 2, এটা কিন্তু 1, এই যে 0 হইলো না, অর্থাৎ অর্থাৎ 3 কিন্তু লসাগু না, 3 কিন্তু লসাগু না, তাহলে কি হবে, এটা এই যে ইফের প্রথম শর্ত মানলো না, তাহলে কোথায় চলে যাবে, ইলসে চলে গিয়ে যে ডি সমান সমান কত ধরছিলাম, যে ডি সমান সমান 3 ছিল, এখানে লিখছি ডি প্লাস প্লাস, তো এখানে 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 ডি ডি এসে কত হয়ে যাবে, এই যে ডি সমান সমান আমরা ছিল 3, এখন ডি সমান সমান হয়ে যাবে এই যে এখন ডি সমান সমান হয়ে যাবে ডি প্লাস প্লাস, অর্থাৎ ডি সমান সমান এখানে হবে ডি সমান সমান 4, 4 হলে আবার এগেইন এখানে আসবে। এখন ডি সমান সমান কত, 4, তো 4 কে আমি কত দ্বারা ভাগ দিব, এই যে 2 দ্বারা ভাগ দিব, তো 2 1 2 2 দুগুণা কত, 2 দুগুণা 4। ওকে, এখন এই শর্ত মানছে, এই শর্ত মানছে, কিন্তু ডি দ্বারা আবার বি কেও ভাগ করতে হবে, তো বি সমান সমান কত, 3, তাহলে আমি এই যে 3 দ্বারা আবার 4কে ভাগ করবো, যদি আমি ভাগ করি তাহলে আবার কত, 3 একে 3, অর্থাৎ 4ও কিন্তু হচ্ছে না, তো আবার আসবে এখানে। তো এখানে আবার হচ্ছে এটা মানতেছে, কিন্তু এই শর্ত মানতেছে না। এন্ডের নিয়ম কি, এন্ডের নিয়ম হচ্ছে দুই পাশে কি হতে হবে, সত্য হতে হবে, এদিকেও ট্রু হতে হবে, এদিকেও ট্রু হতে হবে, একটা যদি ফলস হয় তাহলে হবে না। ওকে, তারপর আমরা কি করবো, এখন কত হবে, ডি ইকুয়াল টু 5, 5 তো 2 দ্বারা যাবে না শিওর, তাহলে 5ও হবে না। এখন 6, তো 6 যেহেতু জোড় আছে, তো 6 আমরা কি করব, এখন ডি সমান সমান বৃদ্ধি 6, তো 6 কে আমরা কি করব, এই যে 6 কে প্রথমে 2 দ্বারা ভাগ করব, তো 3 দুগুণা কত, 3 দুগুণা 6, এই যে 0 পাইছি। আবার এই 6 কে আবার কি 3 দ্বারা ভাগ করব, 3 দ্বারা যদি ভাগ করি 3 দুগুণা কত, 6,
তো এই যে এখন এখানেও জিরো, এখানেও জিরো, এই যে দেখো এই ফলাফলটা কিন্তু আমার এই যে এখানেও জিরো হয়েছে, আবার কি এখানেও জিরো হয়েছে, অর্থাৎ আমার এটা কি হয়েছে, ট্রু হয়েছে। ট্রু হইলে কি করবে, এই যে এইটা প্রিন্ট করবে, দ্য পার্সেন্টেজ, দ্য এলসিএম ইজ পার্সেন্টেজ ডি। তো এই তো ছিল কি সম্পূর্ণ সমাধান। আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। কি তোমরা কি রাগ করলা এত সুন্দর করে বুঝাইলাম? রাগ করিল না, ওকে। তো এই তো ছিল আসাম সৃজনশীল প্রশ্নের সমাধান। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই স্কিলার বাংলাদেশ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা বাজিয়ে দিবা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিও। ভালো থাকো, সুস্থ থাকো এবং স্কিলার বাংলাদেশের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।